নেক্সট কাউকে যুক্ত করি। বাবু, বাবু আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন, আনমিউট করে বলেন। জি ফারাজ ভাই ভালো আছেন? জি ভাই ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন। হ্যাঁ ভাই, আজকে তো আমাদের বাংলাদেশের ও স্বাধীনতা বিজয় দিবস, দিবস। ধন্যবাদ, এটা মনে করার জন্য ধন্যবাদ। স্বাধীনতা দিবস, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। থ্যাংক ইউ বাবু ভাই, মনে করে দেওয়ার সময় তো পার হয়ে গেছে। এখন আপনাদের মতে ভাই, বর্তমানে দেশের যে পরিস্থিতি, এখন মানুষ কোন দিকে যাচ্ছে এবং আমরা কি আগে কি ইলেকশনের আমলে কি মানে কি ভাই বলে মতামত দেন? এটা বলতে গেলে তো আসিফ ভাইয়ের সাথে আর একটা যুদ্ধ হয়ে যাবে, বাট ট্রাস্ট ইন ইউনুস, সমস্যা নেই, ট্রাস্ট ইন ইউনুস, ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, এক না এক সময় তো ঠিক হবে। যে আমাদের মুক্তমানাদের মধ্যে আপনারা যারা সিনিয়র আছেন, যারা লাইভ করতেছেন, যেমন আমাদের আসাদ ভাই, উনি তো আমাদের এই যে আমি কোনো অ্যাক্টিভিস্ট না। আসিফ ভাই হচ্ছেন একজন অ্যাক্টিভিস্ট, আসাদ নূর একজন অ্যাক্টিভিস্ট, আমি কোনো অ্যাক্টিভিস্ট না। আমি হচ্ছেন নর্মাল মানুষ, যে এসে জাস্ট আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলি, দ্যাটস ইট। আমি কোনো এরকম বাংলাদেশের জন্য ডিটারমাইন্ড অ্যাক্টিভিস্ট না আর কি। না, আসিফ ভাই তো আসাদ ভাইয়ের কাছে অনেক বড় ফারাজ ভাই একটা তাহলে নিশ্চয়ই সাক্ষাৎকার দিল। ভারতের নিশ্চয়ই আপনি নাকি? ভারতের দেশে মানে বুঝি না আসিফ ভাই। ভারতের অ্যাক্টিভিস্ট আপনি? তো মানে কোনো না কোনো অ্যাক্টিভিস্ট হইতে, কোনো না কোনো কিছু তো হইতেই হবে। অ্যাক্টিভিস্ট অবশ্যই। ইসলাম ধর্মের সমালোচনা করেন, হিন্দু ধর্মের কেন করেন না? নিশ্চয়ই আপনি হিন্দু ধর্মের দালাল। কোনো না কোনো কিছু তো হইতেই হবে। নিশ্চয়ই ভারতের। এই তো। কিন্তু ফারাজ ভাইয়ের তো অনেক রূপ, অনেক নাম। উনি তো কয়েক মাস পর নাম পরিবর্তন করে। এখন এই জন্য তো ফারাজ ভাইকে নিয়ে আমাদের একটু সন্দেহ আছে। আচ্ছা বাবু ভাই, আপনার কি কোনো স্পেসিফিক কিছু বলার আছে? তাহলে সেটা বলেন। ওই যে আসিফ ভাই, আমার কথাটা হচ্ছে কি, এই যে আমাদের আসাদ নূর ভাইয়ের কাছে তো আপনি অনেক বড় একটা সাক্ষাৎকার দিলেন, তো ওই দিন দেখলাম, ভালোই লাগলো। তো আসাদ ভাই তো আমাদের এই যে আন্দোলনটাকে ভালো লাগছে পোর্শনটা, আপনি যখন ওই যে মতিন সাহেবকে নিয়ে কথা বলছেন, দ্যাট পোর্শন ওয়াজ ভেরি ফ্যাসিনেটিং। আপনি একদম বাইসা একটু বেশি ভালো করে শুনছেন নাকি? হ্যাঁ, বারবার রিমাইন্ড করে আমাদের মতিনের মতো এরকম সাহসী যোদ্ধা দরকার। এখন আমি এটা বলতেছি যে এরকম মানুষদের দরকার বাংলাদেশে। যে কাজটা আমরা করি সেটা এখন অনেক জায়গাতে ছড়াচ্ছে এবং আমাদের মানে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র হাসিনা ইসের কারণে, হাসিনার আনুগত্যের কারণে এখন মতিনদের বিরুদ্ধে বলে, মতিনদের শুধুমাত্র যে তার মানে নেত্রী পালায় গেছে এই ক্ষোভ যদি এখন মতিনের উপরে মিটায়, সেটা অত্যন্ত অন্যায় একটা কাজ হবে। আসিফ ভাই, এই যে আমাদের আসাদ নূর ভাই তো আমাদের এই যে বাংলাদেশের এখন বর্তমানের যে মানে আন্দোলনের যে ফসল, এটাকে উনি তো মানে জঙ্গিবাদের ষড়যন্ত্র এবং পুরোটাই মনে করেন যে আন্দোলনের যে আসল যে ঘটনা দিয়ে শুরু হয়েছিল, মানে ওই ধরনের কোনো কথা তো উনি উল্লেখ করে না। উনি সবসময় প্রত্যেকে তো আলাদা ভাই, প্রত্যেকে তো আলাদা। এখন আসাদের পয়েন্ট অফ ভিউ কি, আমার পয়েন্ট অফ ভিউ কি, ফারাজ ভাইয়ের পয়েন্ট অফ ভিউ কি, এটা তো একরকম হইতে হবে এমন আপনারা কে বলছে ভাই? হ্যাঁ, না তা ঠিক আছে। তাহলে ভাই আপনি কি মনে করেন, আমাদের দেশের পরিস্থিতি তো খুব খারাপের দিকে যাচ্ছে দিন দিন। এখন হাসিনা যেহেতু গেছে, দেশ এখন তো ফুলে ফুলে ভরতে বাধ্য। একমাত্র অবস্টিকেল তো হাসিনা ছিল ভাই, যেহেতু হাসিনা গেছে ফুলে ফুলে ভরতে বাধ্য। যারা তারা তো মনে করবে যে হাসিনা গেছে, ও এখন নিশ্চয়ই ফুলে ফুলে ভরে যাবে, যেহেতু হাসিনা গেছে আর মতিন মিয়া আছে, মতিন মিয়া আমাদেরকে উদ্ধার করবে এখান থেকে। অফকোর্স আই ডু বিলিভ ইট। ভাই বাংলাদেশের ভালো হোক মন্দ হোক, ভাই বাংলাদেশের ভালো হোক মন্দ হোক, হাসিনার যে ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নাই, এটা তো একদম প্রতিষ্ঠিত সত্য। যেই মহিলা এত দুর্নীতি করতে পারে, এত মানুষ খুন করে ফেলতে পারে, পুলিশ লালায় দিয়ে এত মানুষ খুন করতে পারে, সে যে ক্ষমতায় থাকার কোনো নৈতিক যোগ্যতা তার নাই। এরপরে ভাই বাংলাদেশের ভালো হোক কি খারাপ হোক সেটা তো পরের বিষয়। That doesn't make anyone totally biased against হাসিনা, যে বাংলাদেশের ভালো হোক মন্দ হোক এটা দেখা দরকার নেই। হাসিনা গেছে, একটা খুনি, গণহত্যাকারী খুনি, এর জন্য এর পিছনে কেন আপনি বায়াসড, এর বিরুদ্ধে কেন আপনি বায়াসড? এটা কথাটা হয়ে যাচ্ছে যে এক মুমিন এসে বলছিল একবার আমার লাইভে, ভাই আপনারা তো যুক্তির দিকে বায়াস, আপনারা তো অন্ধবিশ্বাস করেন না কেন? এই যেটা করলেন একেবারে সুন্দর মতো স্টপেন। আমি কি বললাম, আর সুন্দর মতো মুমিনের মতো একটা মিলাই দিয়া, একটা কথা মিলাই দিয়া, না না বলেন আসিফ ভাই, যে মাত্র বললেন যে কথাটা এরকম হয়ে গেল, এটা একটু কে জানি বলছে আসিফ ভাই, কথাটা এরকম হয়ে গেল, নিশ্চয়ই স্টপেন না, আমাদের লাইভে এসে যখন এক মুমিন এসে বলতেছিল আমাদেরকে, আপনারা তো ভাই যুক্তির দিকে বায়াস, এটা উঠাইলেন কেন আসিফ ভাই? এই কথাটা উঠাইলেন কেন? একটু পাল্টাই বলি ভাই, আপনারা তো ভাই হাসিনার বিরুদ্ধে বায়াস। হাসিনা না হয় কিছু খুন একই হলো নাকি আসিফ ভাই? হাসিনা না হয় খুন করছে, সে একজন নেত্রী, সে খুনও করতে পারবে না, মানুষ ছাত্র কিছু মারতে পারবে না, তাহলে এটা কেমন কথা কইলেন ভাই আসিফ ভাই? আপনি তো কেমন কথা কইলেন? নিশ্চয়ই আমি এই কথা বলছি যে হাসিনা নিশ্চয়ই খুন করছে, তাহলে কেন আমি একটা কথা বলি, আমার মুখে এই কথাটা বুঝে দেওয়া, নিশ্চয়ই আমার মুখে এই কথাটা বুঝে দেওয়া স্ট্রবেন না নাকি আসিফ ভাই? আমার মুখে এই কথাটা বুঝে দেওয়া নিশ্চয়ই
হাসিনার বিরুদ্ধে বায়াসড দেন এই কথাটাই তো নো, নো, এই নো, নো, জিনিসটা নো, 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 এই নো, নো, জিনিসটা নো, নো, এক্সপ্লেইন আসিফ ভাই। করতেছে যে হাসিনা নো, খুন করছে তো ভাই তার কথাকে এইজন্য আপনি আমার তার কথাকে বিরুদ্ধে কথা আমার বলবেন। কথাকে আপনি তার তাফসীর বিরুদ্ধে বায়াসড করতেছেন আসিফ হবেন। ভাই। আসিফ ভাই আবার তাফসীর করতেছেন আমার কথাকে। আমি হ্যাঁ? অন্য কারণে আপনাকে হাসিনার এগেইনস্টে বায়াস না বলতে হয় পারি। কয়েক বিভিন্ন কোটি কারণে টাকা যেমন না হয় কয়েক কোটি ফর টাকা খরচ এক্সাম্পল করছে। এগুলো আপনি আপনি বায়াসড হবেন। ফর এক্সাম্পল আপনি যে আওয়ামী লীগ জুজুর ভয় দেখায় যে জামাত শিবিরকে জুজুর ভয় দেখায় ক্ষমতায় আছে। এটার বিরোধিতা করার জন্য আপনি এটা তো একমত হয়েছেন যে জামাত শিবির অ্যাকচুয়ালি আমি জুজুর ভয়। যদি এটা তো বলতেই যদি পারি ভাই আপনি হাসিনার এগেইনস্টে বায়াসড। যদি মানে যদি জামাতের যে ভয় সেটা যদি থাকে, তাহলে এই শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো প্রথমে তখন সে তাকে নিষিদ্ধ করে নাই কেন? এটা গণজাগরণ তো ভিন্ন মঞ্চের কথায় সময় যাচ্ছেন আসিফ ভাই। গণজাগরণ ভিন্ন কথায় মঞ্চের যাচ্ছেন। সময় ভিন্ন গণজাগরণ কথায় মঞ্চের যাচ্ছেন আসিফ। সময় আসিফ একটা ভাই প্রধান ভিন্ন দাবি কথায় যাচ্ছেন। ভাই একটু কথাটা শুনেন। গণজাগরণ মঞ্চের সময় একটা প্রধান দাবি ছিল ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে, জামাত ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। সেই সময় হাসিনা এবং আওয়ামী লীগ কেন বলছিল যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা যাবে না? কারণ হচ্ছে এই জামাতকেও নিষিদ্ধ করা যাবে না, ধর্মভিত্তিক রাজনীতিও নিষিদ্ধ করা যাবে না। কারণ আওয়ামী লীগের রাজনীতি নির্ভর করে জামাতের রাজনীতির উপরে। জামাতকে দেখায় তাদের বারবার সেই একই জিনিস, একই কার্ড খেলতে হবে। প্রতিবার একই কার্ড খেলতে হবে যে জামাত চলে অস্বীকার তো আসবে, করতেছি না আসিফ জামাত ভাই। চলে আসবে। অস্বীকার তো করতেছি না আমি। তাহলে বাট দ্যা এই থিং ইজ কার্ড আর কতবার আমরা এই কার্ডের কারণে আমি হাসিনার এগেইনস্টে বায়াস বলছি এইজন্য কারণ আপনি নিজেও মানে জামাত শিবিরের সাথে তাল মিলায়ে বলছেন যে জামাত শিবির হচ্ছে জুজুর ভয়। আপনি না, না নিজেও এটাতে এই একমত হচ্ছেন জুজুর না। ভয়টা তো জামাত দেখায়, শিবির কি দেখায় অ্যাকচুয়াল আমাদেরকে জুজুর ভয় বারবার আসিফ ভাই? জামাত শিবির কি অ্যাকচুয়াল জুজুর ভয় বাংলাদেশের জন্য? জামাত শিবিরের সমর্থন বাংলাদেশে এখনো অত্যন্ত কম। আমি যেই সমস্ত জায়গা থেকে ইনফরমেশন পাচ্ছি, জামাত জা আপনি আপনি শিওর আসতে আসিফ ভাই, পারেন। শিওর, আপনি শিওর, আসতে পারেন। শিওর, আপনি শিওর, আসতে পারেন। শিওর, শিওর, শিওর। জামাত ইসলামী নট ক্ষমতায় আসবে আসিফ ভাই একক কোনোভাবেই হাসিনার এগেইনস্টে বায়াস না। অফ কোর্স না। জামাত ফারাজ শিবির ভাই জামাত ইসলামী বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় আসবে। এটা হচ্ছে একটা বলদের মতো কল্পনা। এই কল্পনা যে করে তারা একেবারে বলদ। হ্যাঁ? আমি একদম স্ট্রেইট বললাম। যদি কেউ মনে করে জামাত ইসলামী একক সংখ্যাগরিষ্ঠতা পায়া বাংলাদেশে ক্ষমতায় আসবে, এর মতো রামবলদ আর বাংলাদেশে নাই। জামাত ইসলামী কখনো বাংলাদেশে একক বা সংখ্যাগরিষ্ঠতায় সম্ভব জামাত না। শিবিরকে কি ভাই জামাত শিবিরের তাণ্ডব করার জন্য জামাত শিবিরকে কি কিন্তু ক্ষমতায় আসতে ভাই হবে আসিফ ভাই? এবার তো সব জায়গায় আসিফ ভাই? আলোচনা শোনা যাচ্ছে যে জামাত আমরা শিবির আমরা তো জামাত ইসলাম ক্ষমতায় আসবে ক্ষমতায় আসলে একটু ১ দেশের সেকেন্ড বাবু ভাই ১ হ্যাঁ, সেকেন্ড। আমরা তো আচ্ছা আলোচনা করছিলাম যে ক্ষমতায় আসবে সেটা নিয়ে আলোচনা করছিলাম ফারাজ ভাই। একটু ফোকাস দিয়ে কথা বলেন। আমরা যখন এই আলোচনাটা করছিলাম ও না, না এই ভাই আলোচনাটা করছিলাম জামাত শিবির ফারাজ ভাই আসিফ ভাই এই আলোচনাটা জামাত শিবিরকে করছিলাম ফারাজ ভাই একটু কথাটা জামাত শেষ করে নেই। কথাটা শেষ করে নিই। আমরা যে এই রিসেন্ট যে কথাটা বলছিলাম যে ক্ষমতায় চলে আসবে। আওয়ামী লীগ না আসলে জামাত ক্ষমতায় চলে আসবে। তখন তো এই স্পেসিফিক বিষয় তো আমরা এই মুহূর্তে আমরা ক্ষমতায় আসা না আসা নিয়ে কথা বলছিলাম। আপনি আবার পট করে আরেকদিকে সুইচ করলেন যে জ্বালাও পোড়াও করবে, কি করবে না সেটা তো আরেকটা আলোচনা। জ্বালাও পোড়াও আলোচনা এক আর ক্ষমতায় আসা আলোচনা এক। অ্যাকচুয়ালি না আমি আমরা তো আমি আমি এক্সপ্লেইন করব সমস্যা নেই আসিফ ভাই। এই মুহূর্তে তো আমরা আলোচনা করছিলাম যে আওয়ামী লীগ না আসলে জামাত ক্ষমতায় চলে আসবে। এই জুজুর ভয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম। জামাত ক্ষমতায় না চলে আসবে এইটা হচ্ছে এক্কারে কল্পনা। বাংলাদেশে আচ্ছা। কখনো জামাত আগামী মানে ২০ বছরে জামাত কখনো একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় আসবে, এইটা সম্ভবই না। বাংলাদেশের মানুষের ভিতরে জামাতের বিরুদ্ধে অলরেডি একটা বিরাট জনগোষ্ঠী আছে তারা জামাতের বিরুদ্ধে। জামাত মুক্তিযুদ্ধের সময় যেই কাজ করছে এবং যেইটার কারণে তাদেরকে বারবার নিষিদ্ধ করার দাবি উঠছে সেটা একটা বিপুল জনগোষ্ঠী আছে বাংলাদেশের ভিতরে এখনো আছে। ধর্মান্ধ মুসলিমদের মধ্যেও একটা বিপুল জনগোষ্ঠী আছে যারা জামাতের বিরুদ্ধে। জামাত একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় আসবে এরকম কোন সম্ভাবনা নাই। এখন কথা হচ্ছে জামাতের রাজনীতি করার অধিকার থাকবে কি থাকবে না। সেটা নিয়ে তো আমাদের আমরা বহু বছর ধরে আওয়ামী লীগ সরকারের সময় বহু বছর ধরে আন্দোলন করছি। জামাতকে যেন নিষিদ্ধ করা হয়। জামাতকে যেন এই যে ধর্মভিত্তিক রাজনীতি যেন নিষিদ্ধ করা হয়। কিন্তু শুধুমাত্র এই আওয়ামী লীগের কারণে শুধুমাত্র এই জামাত এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা যায় নাই। কারণ বাকি সবাই চাচ্ছিল আরকি। আওয়ামী লীগ বাকি সবাই তখন চাচ্ছিল। ক্ষমতায় ছিল। বাকি তখন কোন দলই ছিল না। বাকি তখন কোন দলই ছিল না। আমরা যখন এই দাবিটা মানে করছি তখন বাকি কোন দলই ছিল না। আপনি আসিফ ভাই আমাকে একটু সিম্পল একটা কথা বলুন তো। ধরেন জামাত শিবিরকে যদি নিষিদ্ধ করা হইতো, বাকি সবাই মেনে নিত একবারে এবং এইটা আর কখনো চেঞ্জ হইতো না আরকি। এটা চেঞ্জ হইতো কি হইতো না পরে যদি চেঞ্জ হইতো তখন আপনি আহ অন্তত এটা বলতে পারতেন। আপনি আপনি অন্তত আপনি এটা যেভাবে বলতে পোর্ট্রে পারতেন। করলেন আসিফ ভাই, আপনি যেভাবে পোর্ট্রে করলেন জিনিসটা এরকম যে মানে আমার কাছে জিনিসটা এরকম লাগলো আরকি যে আ সব কার্ড ছিল। আওয়ামী লীগের হাতে সব কার্ড ছিল। আওয়ামী লীগ যদি চাইতো তাইলেই ইয়ে করে দিত। তাইলেই মানে আরকি এটাকে ব্যান করে দিতে পারত। বাট অবশ্যই আমাদের শুধুমাত্র সংবিধানে আওয়ামী লীগ একটু ভাই শেষ করে দেই। সংবিধানে একটু এই শেষ করে দেই আসিফ ইয়াটা ভাই। ছিল তো। একটু শেষ করে দেই। শুধুমাত্র আওয়ামী লীগের একচ্ছত্র ইচ্ছার কারণে যে জামাত শিবির ক্ষমতায় আছে। জিনিসটা তো এরকম না। I don't think জামাত so যে জামাত শিবিরকে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য তারা ক্ষমতায় চলে আসে। মানে আওয়ামী লীগের জন্য তারা আ আ ব্যান হইতেছে না। জামাত শিবিরকে যদি ব্যান করতে এটার কোনো ব্যাকল্যাশ থাকতে পারত। এবং জামাত শিবিরকে অন্যান্যরা ব্যান করতে চায়, আওয়ামী লীগ চায় না। জিনিসটা আপনার কথা থেকে আরকি এরকম পোর্ট্রে হচ্ছিল। এজন্য আমি আপনাকে থামাইলাম আরকি। অন্য অনেকগুলা রাজনৈতিক দল জামাত শিবিরকে ব্যান করার কারা? সিপিবি
কারা মানে? সিপিবি এবং জামাতের বিরুদ্ধে অন্য যে রাজনৈতিক দলগুলা ছিল, এমনকি হেফাজতে ইসলামীও জামাত ইসলামীর বিরুদ্ধে ছিল। দীর্ঘ বহু বছর হেফাজতে ইসলামের সাথে জামাত ইসলামী তাবলিগীরা জামাতিদের ঘোরতর বিরুদ্ধে। আর বাংলাদেশে যে মুসলিমরা আছে সেই মুসলিমদের ভিতরে একটা বড় অংশ জামাত ইসলামের রাজনীতির বিরুদ্ধে। তাদের ভিতরে আকীদাগত পার্থক্য আছে এবং তারা চায় জামাত ইসলামকে যেকোনোভাবে নিষিদ্ধ করতে। এইটা আপনি যদি পাকিস্তানে দেখেন, পাকিস্তানে যখন মওদুদি যখন সেই মানে গণহত্যা চালাইছে কাদিয়ানীদের উপরে, কাদিয়ানীদের ইস্যুটাকে কার্ড হিসেবে খেইলা জামাত ইসলামী একমাত্র মানে জনপ্রিয়তা পাইছে। এছাড়া এই যে দেওবন্দ মাদ্রাসার দেওবন্দীরা যারা ছিল তারা পর্যন্ত জামাত ইসলামীর ঘোরতর বিরুদ্ধে ছিল। এই যে মামুনুল হককে আজকে দেখেন, এই মামুনুল হকরা হচ্ছে দেওবন্দের ক্যাটেগরির। এরা জামাত ইসলামীর ঘোরতর বিরুদ্ধে। জামাত ইসলামের যে পাক ভারতের ইতিহাস সেটা যদি ফারাজ ভাই আপনি একটু পড়েন, তাহলে আপনি দেখবেন যে জামাত তো ইসলামের বিরুদ্ধে ভাই ফাইন, আপনি যেটা বলছেন যে হ্যাঁ তাদের মধ্যে ইন্টারনাল যে গ্যাঞ্জাম ছিল, এটা সম্পর্কে যে আমি একবারে অবগত না, জিনিসটা এরকম না। ইন্টারনাল গ্যাঞ্জাম তো অফকোর্স আছে, বাট আই ডোন্ট থিঙ্ক যে ব্যানের পক্ষে যে একবারে ইয়া করতে পারবে না, এটার পক্ষে তারা ছিল এরকমটা আমি পাইনি। আপনি পাইলে আমাকে দিয়ে না, আসেন ভাই। একদম, একদম কাফের ঘোষণা করছিল। ভাই The thing মওদুদিরে is, Asif ভাই, অনেকগুলা the thing is, Asif ইসলামপন্থী ভাই, সংগঠন এখন তো কাফের আওয়ামী লীগ, ঘোষণা করছে। বাট আমরা ইসে কি দেখতেছি, মানে আমরা ফিল্ডে কি দেখতেছি, তারা তো কাঁধে কাঁধ রেখে কাজ করতেছে। জামাত শিবির, তাবলিগ, হেফাজত, এরা তো সবাই এখন কাঁধে কাঁধ রেখে কাজ করতেছে। না, জামাত যখন তাদের তারা যে সুযোগ পাচ্ছে, জামাত যে তাদের যখন পজিশন, সেই পজিশন থেকে অনেকখানি সরে আসছে। এই যে সরে আসছে, এই তারা ব্যান করলে, আওয়ামী লীগ ব্যান করলে তারা পজিশন থেকে সরতো না। আওয়ামী লীগ ব্যান করলে না, সেই সময় তো আওয়ামী লীগ যদি তাদেরকে জামাতের ব্যান পজিশন করতো তাহলে একরকম ছিল। তারা তো সরতো না। সেই সময় জামাতের পজিশন একরকম ছিল, এখন তো জামাতের পজিশন আরেক রকম। এখন তো জামাতের নেত্রী আই বলতেছে ডোন্ট যে থিঙ্ক, আসিফ ভাই আপনি একটু সিম্পলিফাইড চিন্তা করতেছেন আর কি, যে ইয়ে করলে ওই সময় এরকম থাকতো যে জামাত শিবির কোনো স্ট্র্যাটেজিক্যাল কোনো একটা পয়েন্ট, মানে স্টেপ নিত না, যেটার জন্য তারা, যারা ইসলামিক সংগঠন যেগুলো আছে তারা আবার একদল হইতে পারতো, ওরকম কোনো স্ট্র্যাটেজিক কোনো স্টেপ তারা নিত না। আপনি ফারাজ যে ভাই ইয়েটা সেই বলতেছেন, সময় আমি এটার সাথে একমত হতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, একমত হয় না। কিন্তু সেই সময় জামাতকে নিষিদ্ধ করাটা আরো সহজ ছিল। কারণ সেই সময় জামাতের ইসলামীর বিরুদ্ধে সরাসরি এই অভিযোগটা আরোপ করা যাইত যে জামাত ইসলামী একটা যুদ্ধাপরাধীদের সংগঠন। কারণ তাদের সর্বোচ্চ যে নেতারা আছে সবাই ছিল যুদ্ধাপরাধী। এখন এই যে যুদ্ধাপরাধীদের বিচার হয়ে যাওয়ার পরে জামাত ইসলামীর রুট লেভেল পর্যন্ত যে যুদ্ধাপরাধীরা ছিল তাদেরকে সরায় দিয়ে জামাত এখন পুনর্গঠন করা হইছে। জামাত ইসলামীর যে এখন আমির তার বিরুদ্ধে আপনি এখন যুদ্ধাপরাধের অভিযোগ আরোপ করতে পারবেন আচ্ছা, না। এনিহাউ আসিফ ভাই, আমি একটু জাস্ট শর্টকাটে ইয়ে বলি যে হ্যাঁ, আওয়ামী লীগ এমন বহু কাজ আছে যেটা করতে পারতো, যেটা তারা করেনি। তারা কি যেটা ফেল করছে, অফকোর্স, নো ডাউট অ্যাবাউট ইট, এখানে ফেল করছে। বাট আমি যেখানে আর কি বললাম যে আপনাকে হাসিনা এগেইনস্ট বায়াসে যে ইয়েটা বললাম, যে যুদুর ভয় তো শুধুমাত্র ওই ক্ষেত্রে বলে না আসিফ ভাই, যে ক্ষমতায় আসলেই যে একবারে তারা দেশের প্রধানমন্ত্রী এসে এরকম হইলেই তারা তারা কোন একটা ইয়ে করতে, তাণ্ডব চালাতে পারবে। তারা যে কোনো ধরনের ক্ষমতা, যে কটা সিট পাক, সে কটা সিটের এগেইনস্টে তো তারা ইয়ে করতে পারবে। তারা তাদের ক্ষমতা ইয়ে করতে, মানে যদি ইয়েগুলো এরকম হয়, নির্বাচনগুলো এরকম হইতো, এবং তারা যদি কোনো না কোনো ভাবে কোনো না কোনো সিটের ইয়ে পাইতো, সেখানেও তো তারা তাদের তাণ্ডবটা যত পাওয়ার পাবে তত তাদের তার তাণ্ডবটা বাড়াইতে পারতো। তো আপনি হয়তো বা জিনিসটা এরকম করে বলছেন যে যদুর ভাই জিনিসটাকে এইভাবে ইন্টারপ্রিটেশন করছেন যে পুরোপুরি ক্ষমতায় গেলে দেন হচ্ছে গিয়ে একক একক ছত্রভাবে ক্ষমতায় গেলে দেন হচ্ছে গিয়ে তারা তারা যুজুর ভয় কিনা। বাট তারা তো জেনুইনলি ভয়, মানে এটা তো জুজু না। জামা শিবিরের যে তাণ্ডবের যে ভয়টা, সেটা তো কোনোভাবে জুজু না যে এটা মানুষের বানানো কোনো একটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ভয়। এটা তো অ্যাকচুয়াল রিজন আছে যে না, জামাত শিবির হচ্ছে গিয়ে একটা দল এবং এই রকমের ইসলামপন্থী অনেকগুলা দল আছে যে জিনিসগুলা শেখ হাসিনা যেটা করছে এবং শেখ হাসিনার দলে যেই বড় বড় যারা বুদ্ধিজীবী ছিল তারা সেই সময় শেখ হাসিনাকে যেই বুদ্ধিটা দিচ্ছে এবং শেখ হাসিনা নিজেও এটা মনে করতো যে হেফাজতকে যদি ক্ষমতাশালী করে ফেলা যায় তাহলে এই হেফাজতিরা জামাতিদেরকে দমন করবে। এই যে ইসলামের মানে এই ইয়াগুলার ভিতরে আরেকটা পক্ষকে ক্ষমতাশালী করা এবং আরেকটা পক্ষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। আপনি যদি নারায়ণগঞ্জে যান, আপনি নারায়ণগঞ্জ এই যে আব্বাসির সাথে কিন্তু এই যে এই নারায়ণগঞ্জের যে নেতা শামীম ওসমানের কিন্তু দহরম মহরম এবং আব্বাসী কিন্তু শামীম ওসমানের কথায় উঠতো বসতো এবং শামীম ওসমানের আপনি আব্বাসের অনেকগুলা এরকমের ভিডিও আপনি খুঁজে পাবেন যে শামীম এই আওয়ামী লীগের প্রশংসা পর্যন্ত করতেছে। এই যে ইয়াটা তৈরি হইছে এবং হেফাজতের অনেক বড় বড় নেতার সাথে আওয়ামী লীগের বড় বড় পর্যায়ের নেতাদের অনেক ভালো সুসম্পর্ক ছিল। আমি যেটা জানি যে আওয়ামী লীগের অনেক বড় বড় মন্ত্রীরা হেফাজতের কাছে গিয়ে হেফাজতের এই যে আল্লামা শফির কাছে গিয়ে ইয়া নিত। এরপরে আওয়ামী লীগের অত্যন্ত বড় নীতি নির্ধারক হচ্ছে গিয়ে এই যে সালমান এফ রহমান। সালমান এফ রহমান হচ্ছে একদম আহলে হাদিস। আহলে হাদিসদের যে বড় বড় নেতারা, সেই নেতারা ছিল এই যে এই যে সালমান এফ রহমানের দিয়ে বিভিন্ন ধরনের টেন্ডার, বিভিন্ন ধরনের জিনিসপত্র বাগায় নিত। এই যে আওয়ামী লীগ যে এইভাবে আওয়ামী লীগের ভেতরেই যে একটা বড় অংশ আছে যারা হচ্ছে গিয়ে
ধর্মান্ধ এবং যারা হচ্ছে এই যে এখানে শুধুমাত্র জামাত একটাই জিনিস, ব্যাপারটা কিন্তু এরকম না। এইটা অ্যাজ এ হোল যদি আপনি চিন্তা করেন, ইসলামিস্টরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতায়ন হইছে তাদের। এই যে এখন আপনি বলতে পারেন জামাত ক্ষমতায়, আরে জামাত ক্ষমতায় আসলো কি আসলো না, অন্য যে ইসলামিক গোষ্ঠীগুলো আছে তারা তো এখানে ক্ষমতাবান হয়ে যাচ্ছে। তারা তো পাওয়ার পাচ্ছে। এই হেফাজতেরা তো পাওয়ার পাচ্ছে। এবং এই হেফাজতীদের যে এত জায়গা জমি পর্যন্ত দেয়া হইলো এবং পরবর্তীতে যেই মারাত্মক যে ঘটনাটা ঘটলো যে মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের সমমানের করা হইলো। সেই মাদ্রাসার ছাত্ররা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারবে। এটাতে তো একদম মেসাকার হয়ে গেছে। আপনি যদি এই জিনিসগুলা সমস্ত কিছু করে জামাত আসবে, জামাত এসে পড়বে, জামাত জ্বালাপোড়া করবে। এই একই জিনিস যদি আপনি করেন, আপনার মাথায় যদি এটা সেট হয়ে থাকে সবসময় যে জামাত আসবে ভাই আর আপনি কোন আমার নাই। এইভাবে পোর্ট্রে কেন করতেছেন আসিফ ভাই? এইভাবে কেন পোর্ট্রে করতেছেন যে জামাত আসবে, জামাত আসবে? ভাই আপনি ফর এক্সাম্পল আমি যদি আপনার ওয়ার্ড নেই, আপনি নিজেই তো বলছেন আসিফ ভাই, লাইভের মধ্যেই বলছেন যে জামাত যদি ক্ষমতায় আসো তারা মানুষ দেখানোর জন্য 2-3 বছর ভালো কাজ করবে। মানে চোখ দেখার মানে ভুল বোঝানো ভালো কাজ। এটাকে তো আপনি এইভাবে পোর্ট্রে করছেন। আমি তো এটা নিয়ে ভাই এত করতেছি না। না, এটা তো অবশ্যই জামাত এখনই দেখেন আপনি জামাতের যে লিডার সে বলতেছে মেয়েদের জামা কাপড়ের ব্যাপারে তারা যদি ক্ষমতায় আসে তাহলে মেয়েদের জামা কাপড়ের ব্যাপারে তারা কোনো করবে না। এই যে ভালো আরে কথাগুলো বলতেছে, দুধ। এই যে ভালো কথা না, ভালো কথা তো বলতেছে তো। তারা কি বলতেছে না? কি বলছে আপনি শুনেন নাই? না আসিফ ভাই I না, don't আমি wanna say ফারাজ ভাই anything about একদম ইসের মতো কথাবার্তা, একদম মানে ইসের মতো কথাবার্তা বলতেছেন। জামাতের লিডার যে এই কথাটা মুখ দিয়ে বলছে, এটা তো আপনি ভাই শুনছেন, এটা তো আপনি জানেন। প্রত্যেকটা লিডারই তো ক্ষমতায় যাওয়ার আগে বহু ভালো ভালো আরে কথাই আমি তো বলে। সেটা That আপনাকে that বলি that নাই যে doesn't mean সে যে ওটা এটা ওটা ফুলফিল করবে। সেটা তো আমি আপনাকে বলি নাই যে সে সেটা ফুলফিল করবে কি করবে না। সেটা তো আমি আপনাকে বলি নাই। আমি তো আপনাকে এটা বলতেছি না যে হ্যাঁ, জামাত ইসলামী ক্ষমতায় গেলে এই যে কথাটা সে বলছে সেই কথাটা তারা ফুলফিল করবে। এটা তো আপনাকে আমি বলি নাই। আমি আপনাকে বলছি জামাতের নেতা তো এই কথাটা বলছে। এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ, শুনছি আসিফ ভাই, শুনছি আমি। তাহলে এই কথাটা বলাটা একটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে জামাতের লিডারের মুখের থেকেও এখন এই ধরনের কথাবার্তা বেরোচ্ছে। এইটা একটা আ আপনি যদি এটাকে বলেন যে এটা তারা আইওয়াশ করতে যাচ্ছে, আইওয়াশ করার জন্য একজন জামাতের লিডার এই ধরনের কথা বলার কথা না। কিন্তু এই কথাটাও এখন আমরা শুনতে পাচ্ছি। তার মানে হচ্ছে ভাই জামাত এই আপনি কি বলতেছেন আসিফ ভাই, কি বলতেছেন? এই যে জামাত শিবির যে এটা কোনো কথা না, তাদের যে ওটা নাম জানি কি, হারামজাদার নাম জানি কি, যে দিলা রাজাকার যে লাইভে ইসের মধ্যে বলে নাই, টক শোতে যে বলে নাই যে নারী নেতৃত্ব হারাম, এটা আমরা কখনো বলি নাই, ইসলাম কখনো এই কথা বলে নাই যে নারী নেতৃত্ব হারাম, এই ধরনের মিথ্যা কথা কি বলে নাই? এটা বহু বছর ধরে বলে আসতেছে। এটা তো নতুন কোনো কিছু না আসিফ ভাই। না আমি আ নারী নেতৃত্ব হারাম এটা মানে জামাত ইসলামী কখনো বলে নাই মানে বুঝলাম না কথা। ওই জামাত ইসলামের নেতা বলে নাই, বা জামাতের নেতা যে দিলা রাজাকার বলে নাই, এটা এসেছে টিভি শোতে যায় কি যে বলছে? নারী নেতৃত্ব হারাম, এই কথা ইসলামে কোথাও নাই। আপনি হ্যাঁ, শুনেন নাই আসিফ ভাই? এটা তো বলছে। হ্যাঁ, তো মিথ্যা কথা তারা বলে না, তারা তো মানে মুখের আগে তাদের মিথ্যা কথা থাকে। জামাত ইসলামের যে বিভিন্ন জায়গায় তারা মানুষের সাথে মিশে কিভাবে? মিথ্যা কথা বলে তো মানুষের সাথে মিশে। না। ছল চাতুরি তো জামাত শিবিরের একেবারে মানে রগে রগে আছে আসিফ ভাই। একটা ইসলামী দল যখন এই ধরনের একটা বিবৃতি দেয়, তখন ইসলামী দলের ভিতরে একটা হায়ারার্কি থাকে। সেই মানে নিচের যে যারা কর্মী তারা তখন তাদের নেতাকে এই বিষয়ে তাদের জবাবদিহি করতে হয়। এই ধরনের একটা বক্তব্য দিলে জামাতের লিডার যখন এই ধরনের একটা বক্তব্য দিবে তখন তাদের একটা প্রেশার ক্রিয়েট হয় যে এই ধরনের বক্তব্য সে কেন দিচ্ছে। কিন্তু সেই জিনিসটা থেকেও এখন জামাত ইসলামী এই বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগও রাজনীতি করার অধিকার থাকতে হবে। এই কথাটা কয়েকদিন আগে জামাতের লিডার বলছে। এই কথাও বলছে। উঠায়ও নিছে, উঠায়ও হ্যাঁ? নিছে, উঠায়ও নিছে আসিফ ভাই, এটা উঠায়ও নিছে। এই কথাটা উঠায় নিছে কিনা আমি জানি না। কিন্তু এই কথাটা আমি তাদের না, মানে বলছিল, এই কথাটা বলছে জামাত যে নেতা, আওয়ামী এই লীগও কথাটা বলছিল। আওয়ামী লীগেরও এখন রাজনীতি করার ইয়াটা থাকতে হবে। আওয়ামী লীগও আমাদের ভাই, আওয়ামী লীগের লোকেরাও আমাদের ভাই। এই ভাই ধরনের বলে নাই কথাবার্তা ভাই, ভাই ভাই হ্যাঁ, বলে নাই, ভাই বলে নাই। আমি যত শুনছি যে থাকতো পরবর্তী তাকে যে সে এরকম বলছিল যে দেশের মানুষ ডিসাইড করবে যে কার ক্ষমতা, কার আছে, কে করবে না করবে, এটা নিয়ে জামাতের আলাদা করে বলার কিছু না, এরকম এরকম দায়চার কিছু একটা কথা বলছিল আর কি। বাট আমি এই যে তাদের থাকতে হবে, অধিকার থাকতে হবে, এরকম করে বলছে আমি শুনি নাই ভাই। কিন্তু ভাই ফারাজ আমি ভাই, আপনার আমি এই জিনিসগুলো শুনছি, জামাতে আমি ইসলাম জিনিসগুলো শুনছি যে জামাতের যে লিডার এখন যে কথাবার্তাগুলো বলতেছে সেগুলো আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন যে এগুলা জামাতের নীতি আদর্শের সাথে মিলতেছে না। এগুলা অনেকখানি সেকুলার কথাবার্তা বলতেছে। তার এখন মানে কথাবার্তার স্টাইলই এখন সেকুলারদের মতো। একদম সে মনে হয় কথাবার্তা শুনলে মনে হয় সে একটা সেকুলার দলের নেতা। এই যে ট্রান্সফরমেশন আসলে আমি আপনার কথাটা এখনই ভুল প্রমাণ করে দিতে পারি। কি ভুল প্রমাণ করে আমি কি দিতে দিব? পারেন? আপনি যে বললেন যে জামাত ইসলামের যে এই যে কথাটা, যে যে কেউ যে ধরনের কাপড় পরতে পারবে, এই যে এই কথাটা বললেন, এইটা যে ইন্টারপ্রিটেশন হচ্ছে না, এটা যে বললেন যে সেকুলার হিসাবে ইন্টারপ্রিটেশন হচ্ছে, এই জিনিসটা যে ভুল, আমি এটা এখনই প্রমাণ করে দিতে পারি। আমি তাদের কিভাবে প্রমাণ মানে করবেন? ইসলামিস্ট এটা কিভাবে ইন্টারপ্রিটেশন করতেছে, এটা দিয়ে দেখাতে পারি, মানে এই ইয়েটা দেখাতে পারি, ভাই সেটা তো তাদের সেটা ইন্টারপ্রিটেশনটা দেখাতে পারি। সেটা তো ভিন্ন ভিন্ন জিনিস। কিন্তু জামাত ইসলামীর লিডারের যে এখনকার কথাবার্তা যে আ আ মানে জামাত ইসলামী নীতি আদর্শের সাথে মিলতেছে না। অনেকখানি সেকুলার আমি আমি কি ধরনের আমি কার কথাবার্তা বলতেছে। ইন্টারপ্রিটেশন নিব? আমি মানে জামাত ইসলামের লিডারের কথা ইন্টারপ্রিটেশন কার থেকে নিব? আপনার থেকে নিব নাকি জামাতের বা ইসলামিস্টদের থেকে নিব? কাদের থেকে নিব?
মানে কাদের থেকে নিবেন মানে সারা মানে Facebook তো ভর্তি হয়ে গেছে এই কথাগুলাতে। জামাতের লিডার এই জিনিসটা বলছে। সবাই আমি তো এগুলো নিয়ে কথা বিভিন্ন কথা টক বলছি শোতে কথা বলছি আমি আমি ডিনাই করতেছি না। কথা বিভিন্ন টক শোতে তো কথা এই ভাই জিনিসগুলো নিয়ে বারবার আলোচনা হচ্ছে যে জামাতের লিডার এই কথাটা বলছে, জামাতের লিডার এই হ্যাঁ, জিনিসটা কথা বলছে হচ্ছে এবং সেটা নিয়ে তো আমার ইয়ে নাই। সেটা নিয়ে তো আমার দ্বিমত নাই আসিফ ভাই। বাট কথার ইন্টারপ্রিটেশনটা কি? সেটা ইন্টারপ্রিটেশনটা কি আমি আপনারটা নিবো নাকি ইসলামিস্টদের থেকে নিবো? কোন ইন্টারপ্রিটেশনটা সঠিক ইন্টারপ্রিটেশন হবে? মানে ইন্টারপ্রিটেশন এখানে কেন আসতেছে সেটাই তো আমি বুঝতেছি না। জামাতের লিডারের যে বর্তমান সময়ের আপনি কথাবার্তা আপনি এই কথাটাকে নিতেছেন একভাবে যে এটা হচ্ছে সেকুলার টাইপের কথা। আমি এইটার ইয়েটা তাদের আমি মানে ইসলামিকদের থেকে যে কথাটা শুনছি সেটা হচ্ছে এটা সেকুলার টাইপের কোনো কথা না। এটা হচ্ছে শুধুমাত্র মুসলিমদের জন্য মানে অমুসলিমদের জন্য, যে অমুসলিমরা যেরকম খুশি তেমন ইয়ে করতে পারবে। মানে তাদের ইন্টারপ্রিটেশন। আই এম নট সেইং যে আপনি রং বা তারা রাইট, বা তারা রাইট আপনি রাইট তারা রং। আমি এরকম কোনো কিছু বলতেছি না। আমি বলতেছি যে এই যে ইন্টারপ্রিটেশন আপনি যেটা দিতেছেন সেটা তো একমাত্র ইন্টারপ্রিটেশন না, এবং সেই ইন্টারপ্রিটেশনটা একটা ম্যাসিভ ইন্টারপ্রিটেশন যেটা যাচ্ছে ইসলামিস্টরা যেটা যে ইন্টারপ্রিটেশনটা করতেছে সেটা হচ্ছে এই যে নারীদের পোশাকের স্বাধীনতার কথা বলছে, এটা শুধুমাত্র অমুসলিমদের জন্য থাকবে, মুসলিমদের জন্য না। আচ্ছা এটা কি ওই জামাতের লিডার ওই বক্তব্যতেই বলছে? না, ওই বক্তব্য তো বলে না, ইন্টারপ্রিটেশন যারা আর কি যারা আর কি মানে ইসলামিস্টরা এটা নিয়ে আর কি ইন্টারপ্রিটেশন দিচ্ছে, এটার ভিডিও দেখছিলাম আমি আর কি। আচ্ছা অন্য কোনো ইসলামিক স্টেটের কি ইন্টারপ্রিটেশন দিছে সেটা তো আমি দেখি নাই। আমি যেটা এখন দেখতেছি সেটা আপনাকে বলি। যে জামাত ইসলামী যে দেখানোর মতো হইলো একটা ইসলামিক রাষ্ট্রে কিন্তু আচ্ছা এটা দেখাতে হবে না। এই ব্যক্তি কি ইন্টারপ্রিটেশন দিছে সেটা দেখাতে হবে না ভাই। দেখানোর দরকার নেই। আ জামাত ইসলামী লিডারের যে বর্তমান সময়ের কথাবার্তা, সেই কথাবার্তাগুলা যে জামাত ইসলামী রাজনীতির সাথে মিলতেছে না। এটা তো ভাই এখন সবাই জানে, সবাই দেখতেছে যে জামাত ইসলামী লিডার এখন আপনি টোপকে ভাই হোপ বানাইতেছেন। আমি এই আমি জিনিসটা তো হোপ বুঝতেছি না। বানাইতেছি না। আশ্চর্য কথা। হোপ কোথায় বানাইতেছি আমি? আমি কি বলছি যে জামাত এই কাজগুলো আসলেই করবে? জামাত একটা ভালো দল হয়ে গেছে। এটা কি আমি বলছি? ভাই ফারাজ ভাই আপনি তো আমার এটা কথা কি মিন করে ভাই? এটা দ্বারা কি মিন করলো আসিফ ভাই? এটা আমি দ্বারা পয়েন্টটা কি মিন করলো? এইটা মিন করতেছি যে জামাত ইসলামী আই ওয়াশ করার জন্য হইলেও এই কথাগুলা তাদের এখন বউ হইতেছে। এইটা। সো সো মানে নেক্সট ইয়ে কি? এটা এদেরও কি পয়েন্ট? সেটাই তো আমি আগেও যেটা বলছি মানে সেটাই তো আপনাকে দেখাইলাম। আসিফ ভাই, ক্যান আই সে আপনার কথাটাকে ঘুরে যদি আমি এটা বলতে পারি যে আমার শিবিরা বিভিন্ন ধরনের টোপ দিচ্ছে। আমি যদি এই কথাটা এভাবে বলি, কথাটা কি ভুল হবে? অবশ্যই হ্যাঁ। ক ঠিক, এটা ভুল ঠিক হবে কথা। কথাটা। ঠিক ঠিক কথা কথা। হ্যাঁ, ওকে, ভুল জামাত হবে শিবিরা কেন? টোপ দিচ্ছে। এটা দেন দেন হোয়াট? জামাত শিবিরা টোপ দিচ্ছে, এটার সাথে আমি একমত দেন। তো সেইটা তো আমিই তো সেটা বলতেছি যে জামাত ইসলামী যদি জামাত ইসলামী কখনো বাংলাদেশে আগামী ২০ বছরে একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কখনো ক্ষমতায় আসবে না। যদি ক্ষমতায় আসেও তাহলে তাদের ইনিশিয়ালি তাদের বহির্বিশ্বে দেখাইতে হবে যে আমরা একটা সেকুলার দেশ, আমরা একটা গণতান্ত্রিক দেশ। এই দেশে সংখ্যালঘুরা খুব সুখে শান্তিতে বসবাস করতেছে। এই জিনিসটা তাদের বাধ্য হইতে হবে। এবং জামাত হচ্ছে আমেরিকা এবং জঙ্গি সংগঠনগুলার ডবল এজেন্ট হিসেবে কাজ করতেছে আজকে বহু বছর ধরে। জামাত ইসলামীর সাথে আমেরিকার যে একটা সুসম্পর্ক, আপনি যদি যুদ্ধাপরাধীদের বিচারের পুরা প্রক্রিয়াটা দেখেন, সেই সময় আমেরিকা সরকার থেকে বারবার এই মানে বিচার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত একটু করার জন্য থামাইতে পারি বারবার চেষ্টা আসিফ ভাই? করা হইছে। কি? একটু থামাইতে পারি আসিফ ভাই? একটু থামাইতে পারি আসিফ ভাই? মানে জাস্ট যেকোনো দেশে আর কি কোন একটা ইসলামিস্ট কোন একটা সংগঠন ক্ষমতায় আসার আগে এরকম টোপ ব্যবহার করে কি তারা ক্ষমতায় আসে না? দেন সেকেন্ড কোশ্চেন, টোপ দেখানোর পর যখন তারা ক্ষমতায় যায়, তারা কি তাদের ক্ষমতার আপনি যে বললেন যে লোক দেখানোর জন্য গিয়ে ওইটা করে নাকি ক্ষমতার অপব্যবহার করে? আপনি যদি পুরাটা তাদের পুরা শাসনতন্ত্র দেখেন, যত যত বছর ধরে তারা শাসন করুক, ওই শাসনতন্ত্রে তারা কি যে টোপ গুলা দেয় ওই টোপ মানে বা লোকজনকে দেখানোর জন্য তারা ভালো ইয়ে করে নাকি ওভারঅল জাজ করে তারা দেশের খারাপ করে? কোনটা করে? ফারাজ ভাই আমি একটা পয়েন্টে ছিলাম, সেই পয়েন্টটা থেকে আপনি আবার আরেক জায়গায় চলে গেলেন। আমি যে পয়েন্টটা আচ্ছা, ছিলাম সেই পয়েন্টটা আগে সরি একটু সরি শেষ করি। আসিফ হ্যাঁ? ভাই। আমেরিকার ডবল এজেন্ট হিসেবে জামাত ইসলামী বহু বছর ধরে কাজ করে। পাকিস্তানেও কাজ করে, ভারতেও কাজ করে এবং বাংলাদেশেও কাজ করে। কি কাজ করে? জামাত ইসলামীর যে মূল কাজটা সেটা হচ্ছে যে আ ভারত উপমহাদেশে যে জঙ্গি সংগঠনগুলো আছে, সেই জঙ্গি সংগঠনগুলাতে জামাত ইসলামীর যে কর্মীরা কাজ করে, সেই কাজগুলা থেকে যে ইনফরমেশন গুলা পায়, সেই জামাত ইসলামী বহু বছর ধরে সিআইএ কে সেই ইনফরমেশন গুলা মানে পাচার করে। বিনিময়ে জামাত ইসলামী যেন রাজনীতি করতে পারে, জামাত ইসলামী রাজনীতি যেন টিকে থাকে, জামাত ইসলামী যেন অন্তত টিকে থাকে এই ভারত উপমহাদেশে, এইটার দেখভাল আমেরিকা করে বহু বছর ধরে। এটা পাকিস্তান আমল থেকে এই কাজটা হচ্ছে। পাকিস্তানে যে সমস্ত জঙ্গি সংগঠন আছে, সেই সমস্ত জঙ্গি সংগঠনের বেশিরভাগ ইনফরমেশন জামাত ইসলামীর কাছে থাকে। যে তারা কবে, কোথায়, কি ধরনের অ্যাটাক করবে, ভারতে কোথায় অ্যাটাক করবে, পাকিস্তানে কোথায় অ্যাটাক করবে, এই ইনফরমেশনগুলোর বেশিরভাগ ইনফরমেশন জামাত ইসলামীর কাছে থাকে। জামাত ইসলামী এই ইনফরমেশনগুলোর কিছু অংশ সিআইএ কে প্রোভাইড করে বহু বছর ধরে। এই কারণে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং মার্কিন প্রশাসন সবসময় চায় জামাত ইসলামী যেন ভারত উপমহাদেশে রাজনীতি করুক। এবং যখন যুদ্ধাপরাধীদের বিচারের এই যে ২০১৩ সালে যখন গণজাগরণ মঞ্চ হয়েছে তখন প্রধান দাবি ছিল জামাত ইসলামীকে নিষিদ্ধ করা। সেই সময়ে আওয়ামী লীগ সরকারের একটা বড় অংশ, যেই অংশটা আমেরিকার সিআইএ দ্বারা অর্থ প্রাপ্তি যাদের হয়, যারা আমেরিকার সিআইএ এর অর্থায়নে যাদের অনেক বড় প্রজেক্ট চলে, আমেরিকা যাদেরকে বড় বেশ কিছু প্রজেক্ট দিছে, সেই প্রজেক্ট গুলার কারণে আওয়ামী লীগ সরকারের একটা বড় অংশ যারা অত্যন্ত ক্ষমতাবান, এই সালমান এফ রহমানের মতো কয়েকজন ব্যক্তি, তারা সবসময় এটাতে ভেটো দিছে যে জামাতকে নিষিদ্ধ
নিষিদ্ধ করা যাবে না। জামাতকে টিকায় রাখতে হবে। এটার স্বার্থ হচ্ছে ২ টা। একটা হচ্ছে যে আমেরিকার এখানে একটা স্বার্থ আছে। ২ নম্বর হচ্ছে আওয়ামী লীগের একটা ফান্ডামেন্টাল স্বার্থ এখানে আছে যে জামাতকে যতদিন টিকায় রাখা যাবে, এই ইয়াটাকে যতদিন, এই কাকতারুয়াটাকে যতদিন দাঁড় করায় রাখা যাবে ততদিন পর্যন্ত এইটার সাথে ফাইট করার একটা জিনিস আওয়ামী লীগ করতে পারবে। কিন্তু এই কাকতারুয়াটাকে যদি পড়ে যায় কোনদিন, তখন আওয়ামী লীগ আর এই জিনিসটা দেখাতে পারবে না যে আমরা ওদের সাথে খুব ফাইট করতেছি। এই ডেভিলটাকে আওয়ামী লীগের টিকায় রাখতে হবে নিজেদের স্বার্থে, নিজেদের রাজনীতির স্বার্থে। প্রত্যেকটা নির্বাচনের সময় আওয়ামী লীগ এই কার্ডটা ব্যবহার করবে যে মুক্তিযুদ্ধের সময় ওরা, আরে মুক্তিযুদ্ধের সময় এটা করছে, আমরা তো জানি যে জামাতে এই আকাম কুকাম করছে, তাহলে ওদেরকে নিষিদ্ধ কেন না কইরা তোমরা বারবার প্রত্যেকটা নির্বাচনের সময় তোমরা আগে সেই ব্যানর পেঁচাল শুরু করো, জামাতে খারাপ, জামাত খারাপ, ওরা ক্ষমতায় চলে আসবে, ওরা ক্ষমতায় চলে আসবে, আমাদেরকে ভোট দাও, আমরা মুক্তিযুদ্ধের চেতনা, আমরা মুক্তিযুদ্ধের চেতনা। এই জিনিস দিয়ে বারবার আমরা তো সেই একই জিনিস বারবার শুনতে চাই না। এখন তো সেইগুলা স্টপ করার সময় আসছে। আমাদের এখন এই যে জামাত কি করছে, সেই একই জিনিস বছরের পর বছর, ৫০ বছর ১০০ বছর ধরে আমরা জামাত কি করছে, জামাত কি করছে, এই পেঁচাল আমরা কেন পারবো? আর জামাতের রাজনীতি নিষিদ্ধ করো। জামাতের রাজনীতি নিষিদ্ধ করে এই জামাত চ্যাপ্টার বন্ধ করো। এই যে ওরা কি করছে সেই চ্যাপ্টার বন্ধ কইরা যেই রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করো। এটা ছিল আমাদের দাবি। কিন্তু এই দাবি তো আওয়ামী লীগ ফুলফিল করতে দেয় নাই। আওয়ামী লীগ তো সেই পলিসি নিয়ে রাখছে যে জামাতকে টিকায় রাখবে এবং জামাতকে দেখায় তারা বারবার ক্ষমতায় যাবে। জামাত আইসা পড়বে, এই জিনিস দেখায়, সেম জিনিস দেখায় বারবার ক্ষমতায় আসবে। এইটা তো একটা কোনো একটা মানে ভালো রাজনৈতিক পরিবেশ না এখানে। তাইলে আমরা, আমাদের তো সেই রাজনৈতিক পরিবেশটা গড়ে তুলতে হবে যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা দল ক্ষমতায় যাবে। জামাত যতদিন থাকবে, জামাতকে নিষিদ্ধ করার দাবি তো আমাদের সেই অনেক বছর আগে থেকে। এখনো করে নাই কেন? শেষ মুহূর্তে এসে একটা মানে ফাইজলামিটা করল যে জামাতকে নিষিদ্ধ করে দিল। এটা যে টিকবে না এটা তো সবাই জানতো যে এই নিষিদ্ধকরণ তো টিকবে না। যদি ২০১৩ সালে যদি জামাতকে নিষিদ্ধ করে দিত তাহলে তো তখন তো একটা বিপুল জনসমর্থন ছিল। তখন তো এই জিনিসটা হইতো না যে আওয়ামী লীগের পড়ে যেতে হবে এবং তখন চলে আসবে। তখন তো আমাদের কাছে সেই স্কোপটা ছিল। এটা কেন করল না? না, I don't think আসিফ ভাই it was practical. আমি একটা কথা বলি। মানে প্র্যাকটিক্যাল ছিল আপনার বলে আমি মনে করি না। আচ্ছা। হ্যালো আসিফ মানে ভাই। ওই সময় প্র্যাকটিক্যাল ছিল না, করা উচিত ২০২৪ সালে প্র্যাকটিক্যাল। না, আমি তো বলি নাই ২০২৪ করা উচিত ভাই। করছে বারবার তো, ২০২৪ বারবার করল। স্ট্রমেন করছে। আমি তো ২০২৪ বলি নাই করল। যে করা প্র্যাকটিক্যাল ছিল। আমি তো সেটা বলি নাই তো ভাই। প্র্যাকটিক্যাল মানে কি, যেটা আমি বুঝাচ্ছি, যেটা করলে ইফেক্টিভ করে ইয়ে হইতো। মানে ওই জিনিসটা তারা করলে মানে ওই জামাশিবির ব্যানই থাকতো বা এটার কোনো ব্যাকল্যাশ হইতো না, বা ওটা জনতা খুব, আপনি যেটা বলেন আরকি, সাধারণ মেনে নিত। আমি সেটার আরকি মনে করতে পারতেছি না। ঠিক আছে, সেটা আপনি মনে করতে পারেন। কিন্তু আমি যেটা জানি যে ২০১৩ সালে একটা বিপুল জনগোষ্ঠী আ মানে উজ্জীবিত হয়েছিল এবং লক্ষ মানুষ সেই সময় এসেছিল, শাহবাগে ছিল এবং একটা বিপুল জনসমর্থন মানুষের কাছে, আমাদের কাছে ছিল। সেই সুযোগটা কাজে লাগায় এই জামাতকে তখন নিষিদ্ধ করা যেত, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা যেত। এছাড়া আর কখনো আর কোন স্কোপ নাই। ওইটাকে নিষিদ্ধ। এটা আমি আসলে 100% মানে ইফ আই থিংক অ্যাবাউট ইট, যে আহ, এই যে আপনাদের যে জনসমর্থনটা, এটা নষ্ট করার পিছনে তো মানে বড় হাত হচ্ছে কি আপনার আওয়ামী লীগ এবং জামাত শিবির দুজনের, জামাত শিবির মানে ইসলামিস্ট দুজনকে বলতে হয়। আওয়ামী লীগ যে যদি ওই ইসের মতো ফাত্রামি না করতো, ওই আন্দোলনগুলোর মতো ফাত্রামি না করতো, তারা যদি এটা না দেখাতো যে এটা তাদের বানানো কোনো একটা ইয়ে, বা তাদের সংগঠনে গড়ে ওঠা কোনো একটা ইয়ে, ওইটা যদি ফাত্রামিগুলো যদি না করতো, আপনাদের যেভাবে ফালতুভাবে যেভাবে ইউজ করলো, এইভাবে যদি মানে ইউজ না করতো আওয়ামী লীগ, তাহলে হয়তো বা একটা ইয়ে, একটা চেঞ্জেস আসা ইয়ে ছিল। ফর এক্সাম্পল, আমি নিজেও ফিরোজ ভাই, দেখছি যে ওইখান থেকে লোকজন চলে। হ্যাঁ, বলেন না ভাই। ফরাজ ভাই, সে খালেদা জিয়ার মানে গণজাগরণ মঞ্চে আসার কথা। হ্যাঁ? খালেদা জিয়ার গণজাগরণ মঞ্চে আইসা গণজাগরণ মঞ্চে সে ভাষণ দিবে এবং সে গণজাগরণ মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করবে এবং আমরা হুম। সবাই একসাথে ঘোষণা দিব যে বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি ২ টা বড় দলই একমত হইছে জামাতকে নিষিদ্ধ করতে হবে এবং জামাত ইসলামী রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। এই বিষয়ে আমাদের বড় ২ টা দল একমত হয়ে গেছে। এই আমাদের পরিষ্কার প্ল্যানের মধ্যে আমরা দেখলাম যে ছাত্রলীগের লোকজন ঢুইকা গিয়া বলল খালেদা জিয়ারে ঢুকতে দেওয়া যাবে না। গণজাগরণ মঞ্চে খালেদা জিয়া ঢুকতে পারবে না। আমি ভাই তখন শত শত মানুষকে না, বহু মানুষকে ওই রাস্তা থেকে ব্যাগ যেতে দেখছি, যে যেতে যেতে বলতেছে যে কি চিন্তা করে আসছিলাম আর কি দেখতেছি। আমি ভাবছিলাম যে গণজাগরণ মঞ্চে আমি যুক্ত দিয়ে দিতেছি, এই দেখি সব আওয়ামী লীগের লোকজন। এটা বলতে বলতে ব্যাক করতে দেখছি আমি। তাইলে মানে কিভাবে নষ্টটা করলো? জিনিসটারে কিভাবে নষ্ট করে ফেললো আমাদের চোখের সামনে, কিভাবে এত বড় একটা আন্দোলন কিভাবে চোখের সামনে নষ্ট করে ফেললো যে তারা বলল না, যে ভাই খালেদা জিয়ারে দেখেন, ঢুকতে দেওয়া হবে না। দেখেন এই হয়তো একটা ভালো মানে খারাপ একটা ইয়ে যাচ্ছে আমি। তো ভাই আওয়ামী লীগের পক্ষের ইয়া না, আমি বারবার বললাম, আমি আপনাকে যে আওয়ামী লীগের এগেনস্টে বায়াস বলছিলাম এই জন্য যে আমি ওই কথাটার উপর ভিত্তি করে জামা শিবির জুজুর ভয়, জামা শিবিরকে আমি জুজুর ভয় মনে করি না। আপনি যে উদাহরণগুলো দিলেন যে জামা শিবিরকে বারবার দেখায় ইয়ে করতেছিল, হ্যাঁ, এটা আওয়ামী লীগের অফকোর্স একটা বাজে স্ট্র্যাটেজি, বা নো ডাউট অ্যাবাউট ইট। বাট জামা শিবিরের যে আতঙ্ক, এটা কি মানে এটাকে এক ধরনের ফোবিয়া বা জুজু না, এইটা আমি মনে করি না। ওই সেন্সে আমি আপনাকে বলছিলাম যে জামা শিবির জুজুর ভয় বলাটা আমি মনে করি আওয়ামী লীগের এগেনস্টে বায়াসনেস।
বাট আপনি আচ্ছা। যেটা বললেন সেখানে তো আমি একমত। হ্যাঁ, যে এটা যদি ব্যান করতো, একবার ইয়ে করে দিত বা ওটা করার জন্য কাজ করতো, এটলিস্ট কাজও তো তেমন ঠিক মতো করে নাই। যদি কাজ করতো তাহলে তাহলে এই আতঙ্কটাকে সরানো যেত বা সরানোর একটা প্রসিডিউর এটলিস্ট হলে হইতো। বাট দ্য থিং ইজ, জামা শিবিরের যে আতঙ্ক, এই আতঙ্কটাকে আমি জুজুর আতঙ্ক বা ফোবিয়া টাইপের কোনো কিছু মনে করি না। আমি যখন আপনি এটা আমার বলছেন, আমি আমার কাছে জামাত শিবির, স্পেসিফিকলি জামাত শিবির আতঙ্ক, এটা আমি মনে করি না। আমি মনে করি যেকোনো ইসলামিস্ট দলই বাংলাদেশের জন্য একটা আতঙ্ক। বাংলাদেশের ইনক্লুডিং জামা শিবির। যেকোনো, যেটা ইসলামী যেকোনো দলই আতঙ্ক, এটার ভিতরে জামাত শিবিরও পড়বে এবং একই সাথে হেফাজতও পড়বে। আমার কাছে এগুলোর ভিতরে কোনো, আমি এরকম পার্থক্য করি না। কিন্তু সেই সময় কিন্তু একটা জনমত হয়েছিল, আওয়ামী লীগের একটা অংশ রাজি ছিল, বামপন্থী দলগুলা সবগুলা রাজি ছিল। বিএনপি তখন ঢোকার চেষ্টা করতেছিল সেই সময়, সাদেক হোসেন খোকা এবং মতিন সাহেব, ওনারা দুজন আসার কথা গণজাগরণ মঞ্চে। মতিন সাহেব সম্ভবত তখন বাইচা আছে কিনা, হ্যাঁ তখন বাইচা ছিল। আচ্ছা, সেই নট দ্যাট মতিন। আচ্ছা, ওকে। নট দ্যাট মতিন। মতিন সাহেব তো এক্স মানে কমিউনিস্ট, সে একজন এক্স কমিউনিস্ট। সে সিপিপি করতো আগে। আ এই মতিন এবং সাদেক হোসেন খোকা, তাদের এই দুজন, সাদেক হোসেন খোকা কিন্তু অনেক বড় মুক্তিযোদ্ধা। হ্যাঁ? এই দুজনের তখন এসে গণজাগরণ মঞ্চে ভাষণ দেওয়ার কথা। আওয়ামী লীগ নেতারা ভাষণ দিতেছে, পট করে বলে ফেলল বিএনপির কোন নেতা ভাষণ দিতে পারবে না। বিএনপির নেতা ভাষণ দিলে ছাত্রলীগ নাকি অ্যাটাক করবে। ছাত্রলীগ ভেঙে দিবে। হ্যাঁ? এগুলা মঞ্চ-টঞ্চ সব ভেঙে দিবে। তারপরে পুরা জিনিসটা মানে ভজঘট পাকায় গেল এবং খালেদা জিয়ারে বলা হইল না আসতে। তখন খালেদা জিয়া তখন গিয়া হেফাজতের সাথে গিয়া হইল যে এরা হচ্ছে নাস্তিক, এরা হচ্ছে মানে ইয়া করে, শাহবাগে বইসা নবীকে নিয়ে কটূক্তি করে। এই ভাষণ দিল খালেদা জিয়া। এই পুরা জিনিসটা কেচে গেল, পুরা জিনিসটা নষ্ট হয়ে গেল। ভাই এই প্রত্যেকটা জিনিসটা আমাদের চোখের সামনে দেখা, আওয়ামী লীগ কিভাবে এই বদমাইশিগুলা হ্যাঁ, করছে, আমি তো ভাই কিভাবে অস্বীকার করতেছি না। আমি তো এটার সাথে একমত আপনার সাথে। তে এখানে তো আমার ইয়ে নাই, দ্বিমত নেই তো। বাংলাদেশের সেকুলার, আমার দ্বিমত কই ছিল সেটা তো আমি বললাম আসিফ ভাই। বাকি আওয়ামী লীগের স্টুপিডিটির মধ্যে তো আমার দ্বিমত নেই আপনার সাথে। এইজন্যই আমি বলি যে বাংলাদেশের সেকুলার আন্দোলনে জামাত যত ক্ষতি না করতে পারছে, আওয়ামী লীগ তার ১০০ গুণ বেশি ক্ষতি করছে। আওয়ামী লীগের ক্ষতিটা আর কখনো পোষানো যাবে না। জামাতের ক্ষতি পোষানো যাবে। জামাতের সাথে আমরা ফাইট করে তাদের সেই ক্ষতি আমরা পোষাইতে পারবো। আওয়ামী লীগ যে ক্ষতি করছে সেই ক্ষতি পোষানো যাবে না ভাই। আই ডোন্ট থিংক সো যে জামাতের ক্ষতি আপনি পোষাইতে পারবেন। জামাত অলরেডি যে ক্ষতি করছে সেটার ক্ষতি পোষানো যাবে। ৭১ থেকে যে ক্ষতি করছে এবং ভবিষ্যতে যে ক্ষতিগুলা মানে এখনো যে ক্ষতিগুলা হচ্ছে সেগুলা পোষানোর মতো আমি মনে করি না। বাট হ্যাঁ, আপনি বলতে পারেন। ইটস আপ টু ইউ। আচ্ছা, বাবু আপনার মানে কথা কি শেষ হয়েছে বাবু? না, আমি এই যে ফারাজ ভাইকে বলতে চাচ্ছি যে ফারাজ ভাই, আপনি কি মনে করেন যে আপনার জামাতে ইসলাম বাদ দিয়েও যদি অন্য কোনো ইসলামিক দল যদি ক্ষমতাবান হয়ে ওঠে না, বাংলাদেশে, একই তাহলে এই একই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি হবে? একই 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 বুলশিট, একই বুলশিট। অন্যের উপরে নিজের মতামত চাপাই দেওয়ার যে ইয়েটা, ইসলামিক যে কোনো একটা পার্টি ক্ষমতায় গেছে, কোনো দেশের ডেভেলপমেন্ট হয়েছে, এরকম তো ইয়ে নেই। এবার শিয়া বলেন, সুন্নি বলেন, যে কোনো ইস্যার দিকে বলেন। তো হ্যাঁ, শুধুমাত্র জামা শিবির ক্ষমতায় গেলে যে এটার সমস্যা, হেফাজত ক্ষমতায় গেলে, যদিও হেফাজত নিজেদের এরকম করে বলে না, যে আগে বলতো না, এখন তো আবার কথাগুলো ইয়ে, যে তারা রাজনীতি করতে চায় না এই সেই। বাট হ্যাঁ, যে কোনো এরকম পার্টি যদি ক্ষমতায় যায়, তো দেশের অবস্থা ১২টা বাজবে, এটা খুব স্বাভাবিক। হ্যাঁ, কারণ আমরা 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 তো ছোটবেলায় দেখছি যে জামাত শিবির বলতে যে আতঙ্কটা ছিল, রক কাটা বা আপনার এই যে জঙ্গিবাদী বোমা হামলা, এই জিনিসগুলো কিন্তু এখনকার ছেলে মেয়েরা কিন্তু স্বীকার করে না বা জানেই না। হ্যাঁ, কারণ এখন আরে অনেকদিন ভাই, ধরে তারা এই ধরনের আমার কর্মকাণ্ড নিজের চালাচ্ছে, ফ্রেন্ড তারা সারা কিন্তু জীবনের মতো অন্ধ হয়েছে বা জামা শিবিরের আতঙ্কে। বুঝছেন আসিফ ভাই, হ্যাঁ, কলেজ থেকে আসতেছিল, বুঝছেন, যে বাসে ছিল, ইট মারছে, বাসের কাছে যা পড়ছে একেবারে চোখের ভিতরে। চিন্তা করেন পুরো অবস্থা। তাহলে ওই আমার আমার বর্তমানে আমার বন্ধু-বান্ধবদের ভিতরে অনেকে আছে জামাতে, যাদের রক কেটে দিছে। একজনের হ্যাঁ, মানে পায়ের ২ টা হাড্ডি মানে পিটায়া, হাড্ডিগুলো একদম গুঁড়ি করে ফেলাইছে। পায়ে পিটায়া হাড্ডিগুলো একদম এখন গুঁড়ি এখন করে তারা ফেলাইছে। বলে যে ওই রক্ষাটা বলে একটা মিথ, বুঝছেন। হ্যাঁ, তাদের রক্ষাটার এখনকার ট্রেডিশন বলে ছেলেমেয়েরা বলে তো এটা জানে না। তাহলে আপনার বর্তমান যে বাংলাদেশের যারা আছে নতুন মানে প্রজন্ম, তাদের কাছে জামাতে ইসলাম যেরকম, হেফাজতে ইসলামও তো সেরকমই। আর আগের যে না, যারা এই যুদ্ধ যে অপরাধী ছিল, জামাত এই ইসলামী বিষয়টাও তো এগুলা তারা সম্পর্কে, স্বীকার করে না। ভাই জামাত হ্যাঁ, বলুন। ইসলামী এগুলা সম্পর্কে যে মানুষ এখন জানে না। এখন তারা ছোটবেলা থেকে বড় হইছে ছাত্রলীগের আকাম-কুকাম দেখা, খুনাখুনি দেখা, হ্যাঁ? হুম, মানে রামদানিয়া দৌড়াদৌড়ি দেখা, ছাত্রলীগ ছিল না। ছাত্রলীগ, রামদানিয়া, নিউ মার্কেটে হেলমেট দৌড়াদৌড়ি করছে। হেলমেট পরা, হাতুড়ি নেওয়া, রামদা নেওয়া, এগুলা তো ছবি দেখে, ভিডিও দেখে, নিজের চোখে দেখে এগুলাই বড় হয়েছে। এগুলো দেখে তারা বড় হয়েছে। তারা কিভাবে, আপনি যদি তাদেরকে এখন বলেন যে জামাত এগুলা করছে, তারা তো এগুলা আসলে, আপনি তাদেরকে বিশ্বাস করাইতে পারবেন না যে জামাত এগুলা করছে। তারা চোখের সামনে দেখতেছে যে ছাত্রলীগ এগুলা করতেছে। তাইলে এই জিনিসগুলা তো আ ছাত্রলীগ যদি এই কাজগুলা না করত, তখন আপনি সেই জিনিসগুলা তাদেরকে দেখাইতে পারতেন, তাদেরকে সেই প্রমাণগুলা দেখাইতে পারতেন। কিন্তু ছাত্রলীগ যখন এত আকাম-কুকাম করতেছে, তখন আপনি জামাত এগুলা করছে এগুলা বইলে লাভ নাই তো ভাই। এগুলা তো মানে বর্তমান সময়ের তরুণ প্রজন্ম যারা ইয়াং ছেলেপেলে, তারা তো এগুলা এই কথাটা খাবে না তো, তাই না? হ্যাঁ, আর আসিফ ভাই, আপনি যে বললেন যে জামাতকে নিষিদ্ধ কেন করলো না আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ তো জামাতের একেবারে যে মানে প্রধান নেতৃত্ব যারা দিত তাদেরকে তো একবারে মানে জেলখানায় বন্দি করে রাখলো, তারপরে ফাঁসি দিয়ে দিল। তাহলে কোথায় কোথায় নিষিদ্ধ করা না করার মধ্যে
আর কি কোথায় ভাই কষ্ট করে জেলখানায়? দেবে? ভাই আমি ছিলাম গোলাম আযমের নিচে আমি ছিলাম কয়েক মাস। গোলাম আযম ছিল ৩ তলায়, আমি ছিলাম ২ তলায়। ঠিক আছে? পিজি হাসপাতালে আ গোলাম আযম ছিল ৩ তলায়, আমি ছিলাম ২ তলায়। পুরা ২ মাস। ২ মাস আমি দেখছি যে গোলাম আযমের কি খাতির যত্ন ওইখানে হচ্ছে। ভাই আপনারা তো জানেন না যে এই যে জামাতের বড়, বড় লিডারের সাথে আওয়ামী লীগের কি সখ্যতা, কি আত্মীয়তা, কি সখ্যতা। এগুলা কি আপনারা জানেন না? এগুলা কি আপনারা খবর-টবর পান না? যে এদের ভিতরে তো আসলে কোন শত্রুতা নাই। এরা বিভিন্ন পার্টিতে বড়, বড় নেতারা বিভিন্ন পার্টিতে চুমাচুমি করে। ২ পার্টির নেতা একসাথে বইসা মদ খায়। এগুলা কি আমরা আমাদের নিজেদের চোখে দেখা এগুলা ভাই। না তারপরেও আওয়ামী লীগ মনে করেন যে জামাতকে তো একবারে মানে ইয়া করে দিছিল, মানে পঙ্গু করে দিছিল। এখন জামাত হেফাজতে ইসলাম বা অন্যান্য ইসলামিক দলের সাথে জামাতের যারা নেতাকর্মী ছিল ওরা অন্যান্য যারা মানে খুব একটা পরিচিত না, তারা কিন্তু অন্যান্য দলে যোগ দিছিল। এটা আমরাও জানি। হ্যাঁ? তো এখন কোন না কোনভাবে কোন না কোন ইসলামিক দল কিন্তু বাংলাদেশে সবসময় থাকেই। এখন এইজন্য আওয়ামী লীগ সরকার চিন্তা করছে হয়তোবা যে ইসলামিক যেহেতু মানুষের লাস্টের একটা দিকে এসে সেন্টিমেন্ট ব্যাপার। মামুনুল হককেও তো একটা শান্টিং দিয়ে একদম ভালো একটা পজিশনে নিয়ে গেছিল। হ্যাঁ, আপনি দেখেন এই যে এখন মামুনুল হক এরা কিন্তু এখন মনে করেন যে এই যে যারা ইসলামিক দলগুলা করতেছে ছেলেমেয়েরা তাদের কিন্তু আদর্শ নেতা হয়ে গেছে। কিন্তু এই কিছুদিন আগেও তার ক্যারেক্টার নিয়ে আমরা কি জানতাম? কিন্তু এই জিনিসগুলো তারা মানে না। মানে চোখের সামনে ভিডিও দেখতেছে যে মেয়েদেরকে নিয়ে কত কেলেঙ্কারি হইলো, তারপর কত কিছু হইলো। কিন্তু এগুলাও তো এরা মানে দেখার পরেও ইয়া করে না, স্বীকার করে না। তাহলে কিন্তু কোন এই না যে কোনভাবে বলেন। কিন্তু ভাই যখন আপনি একটা সেকুলার একটা আ আইডিওলজিতে আপনি করবেন যে বাংলাদেশ একটা সেকুলার গণতান্ত্রিক দেশ হবে, তখন কিন্তু আসলে আপনার অধিকার নাই মামুনুল হক কোন মেয়েরে নিয়ে হোটেল রুমে কি করতেছে, এইটা দেখার অধিকার কিন্তু আপনার নাই। ঠিক আছে? আ সেটা তো নাই। কিন্তু যখন আপনি একজন ইসলামিক দলের কর্মী হিসেবে নিজেকে মানে প্রেজেন্ট করবেন তখন তো আপনাকে তার যে যে মানে খারাপ কাজটাকে তো না, সে বাধ্য খারাপ না। বলতে হবে। সে ইসলামিক দলের নেতা হইলেও সে বাধ্য না। সে কারে কারে একটা সেকুলার দেশে সেকুলার আইন অনুসারে সে হোটেল রুমে কারে নিয়ে যাচ্ছে সেটা জনগণকে ব্যাখ্যা করতে সে বাধ্য না। এবং তার যে ফোন রেকর্ড বাইরিচ্ছে, ডিজিএফআই যে তার ফোন রেকর্ডটা বাইর করছে। দেখেন ভাই এই আওয়ামী লীগ এতগুলা বড়, বড় আকাম-কুকাম কইরা গেছে। এই যে ফোন রেকর্ড গুলা এই যে ইসরায়েলি মেশিন নাই না? ডিজিএফআই কল রেকর্ড গুলা করত। কল রেকর্ড করত এবং কল রেকর্ড করে যেটা, যেটা দরকার হইতো সেটা তারা Facebook, YouTube এ ছেড়ে দিত। এই যে মামুনুল হক যে তার বউরে ফোন কইরা বলছে যে আ বলল না যে, "তুমি আবার অন্য কিছু মনে করো না।" হুম? হুম। এই ফোন রেকর্ড তো মানুষের হাতে আসার কথা না। এটা তো ডিজিএফআই বাইর করছে ভাই। এটা আওয়ামী লীগের মানে বদমাইশগুলা এই জিনিসগুলা যে বাইর করছে এখন কিন্তু এই জিনিসটা কিন্তু অন্যদের ক্ষেত্রে ব্যবহৃত হবে। যখনই আপনারা মানে আওয়ামী লীগ যত এই আকাম-কুকামগুলা করছে এগুলা কিন্তু এখন আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহৃত হইতেছে। এবং শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। এটা অন্যদের উপরেও এপ্লাই হবে। এই আচ্ছা আচ্ছা ভাই, একটু জাস্ট ইন্টারাপ্ট করি আপনাকে। আপনি কি মনে করেন বাংলাদেশে তখন আওয়ামী লীগ ক্ষমতা না থাকে অন্য কোনো দল যদি ক্ষমতায় থাকতো এবং তাদের কাছে যে সুযোগ, যদি এই সুযোগটা থাকতো এই ধরনের টেক কেনার, তারা কি কিনতো নাকি কিনতো না? কিনলেও আমরা সেটা সমালোচনা করতাম যে এই দলটা মানে সরি করছে। সরি 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 শুনতে পারিনি আসিফ ভাই, একটু বলবেন। যদি অন্য কোন দল ক্ষমতায় থাকতো এবং তারা যদি এই টেকটা কিনতো তাহলে তো আমরা সমালোচনাই তো করতাম যে তারা এই না, না, টেকটা আমি কিনছে সেটা যেটা জিজ্ঞেস এখনো করিনি। করতেছে। জিজ্ঞেস করিনি আসিফ ভাই। আমি বলতেছি আপনার ফেইথ ইসের কথা, ফেইথের কথা তো না, আপনার আস্থার কথা জিজ্ঞেস করতেছি আরকি, যে আপনি কি মনে করেন যে বাংলাদেশের অন্যান্য আপনার জানা মতো আপনি যতদূর দেখছেন আরকি, বাংলাদেশের অন্যান্য পার্টিকে যেভাবে মানে ক্ষমতা যেভাবে দেখছেন আরকি, তারা যদি সেই ক্ষমতায় থাকতো এবং তাদের কাছে যদি সেই অপরচুনিটি থাকতো যে তারা এই ধরনের টেক কিনবে, টেক কিনে তারা জনগণের উপর এইভাবে স্পাই করবে, তারা কি একই কাজ করতো নাকি করতো না আরকি? ভাই আপনার প্রশ্নটাই তো মনে হচ্ছে যে আওয়ামী লীগের এই কাজটাকে মানে আকামটাকে একটু লঘু করার জন্য আপনি প্রশ্নটা করতেছেন। এটা কেমন প্রশ্ন আমি তো বুঝলাম না। অন্যরা যদি কইরাও করতো তাহলে তো অন্যায় করতো তো। আমি তো জিজ্ঞেস করিনি ভাই অন্যায় করতো, অফকোর্স অন্যায় করতো, আমি তো এটা তো অস্বীকার করতেছি না। আমি যেটা করছে যে সেটাকে তো, সেটাও যে অন্যায় সেটাও তো করতেছে, সেটা তো আমি অস্বীকার করতেছি না। এটার জন্য যে আমি নিজে পার্সোনালি সাফার দিতে পারি এটাও তো আমি মানে ফেলায় দেওয়ার মতো কোনো কিছু না, এটাও তো হইতে পারে। থিং ইজ কিন্তু ভাই, আমি ফিরাজ ভাই শুধুমাত্র আপনার জিজ্ঞেস করতেছি যে প্রশ্নটাই না কেমন যেন মানে এই অন্যায়টাকে একটু লঘু করার চেষ্টা বলে মনে হচ্ছে। যে আমার অন্যরাও তো তাইলে ইন্টেনশন করতো ভাই। আমার ইন্টেনশন নিয়ে না, আমার কোশ্চেন অ্যান্সারটাকে দিতে পারেন আসিফ ভাই। ইন্টেনশনটা অ্যান্সার দেখে আমি জানি না অন্যরা করতো কি করতো না। হয়তো করতো, হয়তো করতো না। ফর এক্সাম্পল, ধরেন যখন কেউ 30 লাখ মারা গেছিল না 3 লাখ মারা গেছিল, এটা নিয়ে আর কি কথা বলে, আমরা তো তার ইন্টেনশন নিয়ে আগে ইয়ে করি না, আমরা তো দেখি যে তার কথার ইয়েটা ভ্যালিডিটি আছে কিনা। তো ওই ক্ষেত্রে আমি জাস্ট ইন্টেনশনটা সেভাবে আর কি, ইন্টেনশনটা অ্যাসাইড রেখে আমি জাস্ট আপনাকে ইয়ে করতেছি যে অন্যান্য দলীয় বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে আপনি এরকম সব মনে করেন কিনা যে তাদের কাছে অপরচুনিটি থাকলে তারা এই কাজটা করতে হয়। কিন্তু এই স্পেসিফিক ক্ষেত্রে তো ইনটেনশনটা তো ইম্পোর্টেন্ট। আপনার কেন এই মানে প্রশ্নটা আসতেছে? এই ইনটেনশনটা তো ইম্পোর্টেন্ট এই এটার ক্ষেত্রে স্পেসিফিক ক্ষেত্রে। শুধুমাত্র অনেক এটার ক্ষেত্রে ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রেই এরকমের প্রশ্ন ইনটেনশনটা কি? এই প্রশ্নটা করার ইনটেনশনটা কি সেটার উপরে নির্ভর করে। যেমন ধরেন আমি যদি বলি যে আ ওই সময়ে মুসলমানরা গ মা মা জিতে গনিমতের মাল নিছে ভাই। ওরা যদি কাফেররা যদি জিততো ওরাও তো গনিমতের মাল নিত। কাফেররা নিলেও হ্যাঁ, খারাপ হইতো। কাফেররা হ্যাঁ, নিলেও দুটোই খারাপ খারাপ হইতো। হতো। আমরা কেউ এটা তো কেউ তো সমালোচনা অস্বীকার কিন্তু করবে না আসলে ভাই, ইসলাম কাফেরে কিন্তু নিলেও খারাপ হবে তো। মোহাম্মদ যে করছে এই যে এই প্রশ্নটা যখন আসতেছে আমাদের কাছে, আমার কাছে যখন এই প্রশ্নটা আসতেছে, ভাই কাফেররা যদি জিততো তাইলে ওরাও তো গনিমতের মাল নিত। তাইলে অসুবিধা কি? হ্যাঁ, এই জিনিসটা যখন আসতেছে তখন তো এই হুম। কোয়েশ্চেনটাই আমার কাছে মনে হচ্ছে যে মোহাম্মদ যেই কাজটা করছে
গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে নিচ্ছে। এইটাকে একটু লঘু করার জন্য এই আরেকটা নিয়ে আসতেছে সে যে কাফেররা এটা যদি যদি জিততো কেউ তাহলে করে তারাও সেখানে তো সমস্যা এখানে যদি কেউ করে সেটা তো আমি সমস্যা দেখি না আসিফ ভাই। সে ওখানে কি বলতেছে যে ওই সময়কার ট্রেডিশন কি ছিল। হ্যাঁ, আপনি বলতে পারেন ওই সময় ট্রেডিশন এরকমই ছিল যে দাসদাসী করা এটা ওই সময় ট্রেডিশন ছিল। বাট এটা তো সর্বকালের ট্রেডিশন হইতে পারে না। আ ওই সময় তো এটা নৈতিক না। ওই সময় তো এই কাজটা নৈতিক হইতো না। ওই সময় হ্যাঁ, যদি ওই সময় নৈতিক না, এই সময় নৈতিক না, কোনো সময় নৈতিক না। ওই সময় এটা ভুলই থাকতো। তারা করলে তারা ভুল করতো, ওরা করলে ওরা ভুল করতো। আমি জাস্ট আপনাকে ওই জন্যই করলাম যে এই যে আসিফ ভাই, আওয়ামী লীগ যে একটা জঘন্য দল বা মানে যেকোনো দলই যারা যারা হচ্ছে আপনার ক্ষমতায় থাকে, তারা যে প্রত্যেকটাই লিটারালি জঘন্য এবং এবং তারা তাদের যারা নিচে আছে আছে জনগণ আছে তাদেরকে জাস্ট টুলের মতো ইউজ করে। এটা তো কোনো নাই মানে অস্বীকার করার মতো কোনো কিছু নাই। জিনিসটা তো যেকোনো দলের ক্ষেত্রে একই রকম, আলাদা কোনো কিছু না। স্বৈরাচারী চিন্তা ভাবনা তো শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যে ছিল, অন্য কোনো ইসের মধ্যে ছিল না। জিনিসটা তো এরকম না। অ্যাট্রোসিটি আওয়ামী লীগ করছে, নো ডাউট অ্যাবাউট ইট, অ্যাট্রোসিটি আওয়ামী লীগ করছে। অন্য দল যে করেনি এটাও তো না। অন্য দল যারা যারা ক্ষমতায় আসছিল তারাও তো অ্যাট্রোসিটি করছে। জাস্ট একটা করা যে এইটা স্পেশাল খারাপ দল, যে এই দলটা স্পেশালি খারাপ, জিনিসটা তো আমার কাছে এরকম মনে হচ্ছে না। আপনি যেটা বললেন যে প্রত্যেকের এই নেতা দলে দলে তাদের হচ্ছে ভালো সম্পর্ক, জিনিসটা তো এরকম যে টোটাল অল আর ইভেল। বাট আমি যে জায়গায় কনসার্ন সেখানে সেটা হচ্ছে যে ওই দল যারা আর কি বলে চলে আসতেছে যে তাদের ম্যান্ডেটটা এরকম, তাদের নীতিগুলো এরকম যে যারা আমরা ক্ষমতায় আসলে এই করবো দেশের, ওই ওইটা হচ্ছে ইভেন ওর্স। আমার কাছে পজিশনটা শুধুমাত্র হচ্ছে এটা। আওয়ামী লীগ যে কাজটা করছে ট্রু, এটা খুব বাজে কাজ করছে। যদি বিএনপি যদি থাকতো, আমি মনে করি বিএনপি থাকলে একই কাজ করতো। তাদের যদি সেই অপরচুনিটি থাকতো যে তারা ওই ধরনের টেক কিনতে পারবে, তারা একই কাজ করতো। আমি এটা বলে আওয়ামী লীগের দোষটাকে কম বলতেছি সেটা এরকম না, বাট আওয়ামী লীগ একটা স্পেশাল দোষী এরকম যে এর মতো জঘন্য আর নাই। সবগুলো তো লিটার জঘন্য। আচ্ছা আসিফ সব ভাই, হ্যালো আসিফ ভাই, আপনি এই যে জামাত ইসলাম যে এককভাবে কখনো ক্ষমতায় আসতে পারবে না, এই বিষয়টা আপনি কিভাবে নিশ্চিত করে বলতেছেন? মানে কখনো কি জামাত ইসলাম কি ওইভাবে এককভাবে তো নির্বাচন করেনি বিএনপি ছাড়া, এবং গত 15 ভাই বছর তো নির্বাচন জামাত হয় নাই। ইসলামী বেশ এবং এখন কয়েকবারই একটা নির্বাচন জিনিস করছে। দেখেন ভাই, এই বেশ যে আপনার কয়েকবারই নির্বাচন করছে মানে জামাত বিদেশে ইসলামী। জামাত ইসলামীর ভোট কত পার্সেন্ট সেটা আমরা অলরেডি জানি। জামাত ইসলামীর মানে কর্মীর সংখ্যা কত এবং ভোটের সংখ্যা অনুমান করা যায় যে জামাত ইসলামীর ভোটের সংখ্যা খুব বেশি হইলে আ কয়েকটা জায়গা আছে যে জায়গায় জামাত ইসলামীর বেশ ভালো ঘাঁটি। সেই কয়টা জায়গা বাদ দিলে জামাত ইসলামী তেমন একটা জনপ্রিয়তা নাই। বেশিরভাগ অঞ্চলে বাংলাদেশের বেশিরভাগ জেলায়, বেশিরভাগ জায়গাতে জামাত ইসলামীর সেরকম কোনো জনপ্রিয়তা নাই। কয়েকটা কেন্দ্র ছাড়া। কিন্তু এইবার তো মানে উল্টোটা হচ্ছে, কারণ আপনার দেখেন এই যে একজন সাংবাদিক আপনার ওই জামাত নেতাদের আটক নিয়ে সমালোচনা করে ভিডিও বানাচ্ছে, আর সাথে সাথে জামাতের যারা আদর্শ মানে ফলো করে তারা কিন্তু সেইভাবে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশে। যেমন প্রথম আলোকে নিয়ে ডেইলি স্টারকে নিয়ে কি বললো, সাথে সাথে প্রথম আলো ডেইলি স্টার মানে অফিসের সামনে গিয়ে আন্দোলন শুরু করে দিল, ভাঙচুর শুরু করে দিল। তারপরে যে আসিফ নজরুলকে নিয়ে কি বললো, জামাত নেতাকে ছাড়াই নিয়ে জেলখানায় আটকে রাখছে এখন কেন? হ্যাঁ, আবার মানে তার বিরুদ্ধে এখন সারা দেশের মানুষজন লাগছে। তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে, এবং বিভিন্ন চায়ের দোকানে বা অফিস আদালতে সব জায়গায় আমরা শুনতেছি যে জামাত এবার আসা দরকার, এবার আসা উচিত, কারণ সব দলকে তো আমরা দেখলাম। এভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন মানে এখন একটু অন্যরকম কিছু চাচ্ছে। এটা এটা এখান থেকে চায়ের দোকান থেকে তো ভাই দেশের ইয়েতে পৌঁছানো যায় না, যে চায়ের দোকানে শুনছেন যদি এই জন্য নির্বাচন হয় আর কি, যদি নির্বাচন হয় ঠিক মতো। আমিও মনে করি না আসিফ ভাইয়ের মতো, আমি মনে করি না যে জামাত এককভাবে ক্ষমতা যেতে পারবে। এটা আমিও মনে করি না। বাট তারা যে কটা সিট পাবে, তারা যতটুকু ক্ষমতা পাক অতটুকু দেশের জন্য খারাপ, সেটা আমি মনে করি। যে আমি এটার সাথে মনে করি যে যেকোনো ইসলামিক দল ক্ষমতায় যাক সেটা বাংলাদেশের জন্য খারাপ হবে। তারা কোনো না কোনো আসিফ ভাই জিনিস একমত। মানে জিনিস ঢুকায় ফেলাবে এটার ভিতরে। জামাত ইসলামী যে আলাদা কিছু আমি আলাদা হিসেবে মনে করি না। ওই একই মানে কাছাকাছি। আমি যেটা মনে করি যে বাংলাদেশের রাজনীতি যদি বিএনপিকে যদি করে রাখতো, বিএনপিকে যদি একটা বিরোধী দলের দিত, স্কোপটা দিত আওয়ামী লীগ তো বিএনপিকেও ডেস্ট্রয় করছে, মোটামুটি ডেস্ট্রয় করে ফেলছে। বিএনপি যদি টিকে থাকতে পারতো তাহলে বিএনপি মানুষ এই যে জামাতের দিকে যে এখন ঝোঁকার একটা আপনি চায়ের দোকানে পাচ্ছেন বাবু ভাই, এই জিনিসটা বিএনপি যদি ঠিকভাবে করতো, রান করতো, তাহলে এই ঘটনাটা ঘটতো না। এই ঘটনাটা আসিফ ঘটার মহিউদ্দিন বিএনপির দালাল। না, এই বের হয়ে গেল বিএনপির সমস্যাটা, বিএনপির আপনার আসিফ যতটুকু ভাই। জনপ্রিয়তা ছিল আসিফ ভাই, বুঝছেন, এখন ধরেন যে সরকার পরিবর্তনের পরে বিএনপির রুট লেভেলে আপনার এই যে রাস্তাঘাটে চাঁদাবাজি বা আপনার এই যে ক্ষমতা বিস্তারের মানে চেষ্টা, এইসব কারণে বিএনপির প্রতি মানুষের একটু চলে আসছে। হ্যাঁ, মানে হ্যাঁ, বিএনপিকে সেটা এখন ঠিক মানুষ আর বলেছেন। পছন্দ করতেছে আসিফ ঠিক ভাই, বলেছেন আপনিও কি কিন্তু বুঝছেন? অ্যান্টি গোপালী হ্যাঁ, আসিফ ভাই? আরেকটা কথা যে আপনি বলেন না ভাই, যে এই দেশের কিন্তু বেশিরভাগ ভোটার এটা কিন্তু অশিক্ষিত বা কম আইব্রো প্লাস শিক্ষিত। করতে চান আসিফ ভাই? কিন্তু ফারাজ ভাই এই জিনিসটা কিন্তু মানে উচিত ছিল যে বিএনপির যে বড় বড় নেতারা ছিল একটা সময়, যে বড় বড় নেতারা ছিল, অনেক ভালো ভালো নেতা কিন্তু বিএনপিতে ছিল, তাদেরকে কিন্তু একদম মানে খুবই নির্মম ভাবে আওয়ামী লীগ দমন করছে। সেই ভাই আজাইরা দিয়ে মানে যে এখন আওয়ামী লীগের সাথে যেটা হচ্ছে ওরকমটা তো নিউজ মিডিয়াও তো আসতে দেয় নাই। তারা আওয়ামী লীগের সাথে যেটা যেটা হচ্ছে ওরকম কাজ তো বিএনপির সাথেও তারা করছে। ভাই আমার বাসার নিচেই তো মানে বিএনপির এক কর্মী আত্মগোপন করে থাকতো।
আমার বাসার নিচেই থাকতো। হ্যাঁ, হ্যাঁ। এবং হ্যাঁ, আমিও জানি যে এরকম হুদাই অনেক হুদাই বিএনপি নেতা। ২ দিন পর, পর গরিব লোক ২ দিন পর, পর হুদাই তারে পুলিশ ধরে নিয়ে যায়। হুদাই তারে হাজার টাকার জরিমানা দেয়। আ হ্যাঁ, আমি যখন জেলে কোন ছিলাম কথা আমার বলে না। সাথে এক বিএনপি নেতা, ছাত্র দলের নেতা আমার ওর একই রুমের ভিতরে ছিল। এবারে জানে মানে বছর খানেক ধরে সে জেলে আছে। সে জানেই না যে তারে আসলে ধরছে, কোন কেসে ধরছে, কি জিনিস এটাই সে জানে না। সে এই জিনিসটা অনেকবার তাদেরকে জিজ্ঞেস করছে গিয়া মানে হাজতের ইসের কাছে জানার চেষ্টা করছে এবং উকিল ধইরেও জানার চেষ্টা করছে। কিন্তু এই জিনিসটাই সে বুঝতে পারতেছে না আসলে ঘটনাটা কি? তারে কোন মামলায় আটকাইছে এটাই সে জানে না। তো আমি হতভম্ব হয়ে গেছি যে সে জানে না মানে এটা তো মানে ইসে তো লেখা থাকবে। কাগজপত্রে তো লেখা থাকবে। পরে অনেক ঘাটাঘাটি করে জানা গেল যে সে হচ্ছে গিয়ে একদিন হরতাল দিছিল। সেই হরতালে সে সদরঘাটে লঞ্চে করে চইলা আসছিল। আসার পরে সে যেহেতু আগে এক্স বিএনপি নেতা, সেহেতু তারেও পুলিশ ধইরা চালান করে দিছে। কারণ পুলিশের কাছে একটা সংখ্যা ছিল যে এতজনকে গ্রেফতার করতে হবে। এইজন্য পুলিশ তারেও ধইরা চালান করে দিছে। এখন পর্যন্ত মানে ওই ১ বছর ধরে সে জেলে ছিল। এরকমের অসংখ্য মানুষকে বেহুদা তাদেরকে ধইরা জেলখানে বেড়ে রাখছে বিএনপি করত। ওই লোকগুলা যে খুব ভালো লোক তাও আমি বলতেছি না। ওই লোকও হয়তো টাউট বাটপার ছিল, গ্রামের টাউট বাটপার, ছোটখাটো টাউট বাটপার। কিন্তু একটা বিএনপি করছে না, এইজন্য যা, যা তার করে নাই হুদাহুদি যেটা করে নাই সেটার জন্য তো ইয়ে করা, সেটার জন্য তারা অ্যাকিউজ করা এটাই তো অপরাধ। হ্যাঁ, সেটাই মানে কেন সে জেলে থাকবে? আ আ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব না যে সে খুব ভালো লোক। হয়তো সে একটা টাউট। হয়তো সে আমার কথাবার্তা শুনে মনে হইছে সে আসলে টাউট। গ্রামের কোন একটা টাউট বাটপার হইব। কিন্তু ভাই তা হোক না, টাউট বাটপার হোক না, সে কেন জেলে কেন থাকবে? বিএনপি করার অপরাধে সে কেন জেলে থাকবে? এটা তো হইতে পারে না। এইভাবে মানে রাজনৈতিক ইয়াটাই নষ্ট করে দিছে আওয়ামী লীগ। আমি যেটা মনে করি রাজনৈতিক যে পরিবেশটা, সেই গণতান্ত্রিক যে পরিবেশটা, একটা তো বিরোধী দল থাকতে হয়। বিরোধী দল একটা প্রেশার ক্রিয়েট সবসময় থাকতে হয়। এখন যেরকম একটা ভালো পরিস্থিতি আমার কাছে মনে হইতেছে এই কারণে যে আওয়ামী লীগ কিন্তু ধুমায়া ইউনূস এক্কারে উল্টা-পাল্টা কইরা মানে গাইলাইতেছে। ফেসবুক খুললেই আমি দেখি আওয়ামী লীগের যারা সমর্থক তারা ইউনূস এক্কারে উল্টায়-পাল্টায় দিতেছে। এক্কারে গাইলায়া পুরা মানে যা করতেছে সব প্রত্যেকটা জিনিস নিয়ে সমালোচনা করতেছে। আমি মনে করি এটা একটা পজিটিভ ভাই জিনিস যে আইটি সেল তো আওয়ামী লীগের এগেইনস্ট আইটি সেল তো অনেক বেশি পাওয়ারফুল। কি বলেন আসিফ ভাই? হ্যাঁ, আবার বলেন বুঝিনি কথাটা। আওয়ামী লীগের এগেইনস্ট আইটি সেল তো আরো বেশি পাওয়ারফুল। তাইলে হয়তো মানে আপনার হোম পেজ আর আমার হোম পেজ হয়তো আপনি একটু ডিফারেন্স আপনি আছে। কারণ আপনি 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 মিলিয়নস অফ ভিউ যাদেরকে হয় ভাই আওয়ামী লীগের এগেইনস্টে ইয়ে দিলে, এই যে এটার নাম জানি কি ইলিয়াস না? ইলিয়াস হ্যাঁ, তারপরে যে ইলিয়াস। পিনাকি, এরা তো আওয়ামী লীগের এগেইনস্টে ভিডিও করলে মিলিয়নস অফ ভিউস হয়। না, আমার যে Facebook ফ্রেন্ড লিস্ট সেটা হয়তো একটু ডিফারেন্ট আপনার সাথে হয়তো এটা একটু ডিফারেন্ট। আমি যেটা Facebook খুললেই দেখি আমার ফ্রেন্ড লিস্ট প্রায় পুরা ভর্তি মেক্সিমাম আওয়ামী লীগের সমর্থক। কারণ আমার পুরা ১৪ গোষ্ঠী এবং আশপাশ অনেক কিছু আওয়ামী লীগ। অ্যান্ড হ্যাঁ, আমি আওয়ামী লীগের খুললেই লোকজন মানে বাঙালি অনেক ক্ষেত্রেই তো ভাই আওয়ামী আওয়ামী লীগের লোক লীগকে নাস্তিক বেশি ভাই। লেস ইভিল ইয়ে আওয়ামী মনে করে, লীগের লোক লেস ইভিল নাস্তিক বেশি। দল মনে করে। এজন্য আপনার ফ্রেন্ড লিস্টে আওয়ামী লীগ বেশি। হ্যাঁ, আমি খুললেই দেখি যে মানে ইউনূস গাইলায়া পুরা মানে চাঙ্গে উঠায় দিতেছে। এইটা একটা ভালো মানে রাজনৈতিক পরিবেশ যে সরকারের একটা টাইটের উপরে রাখছে। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা সরকারের টাইটের উপরে রাখছে। আমি এটাকে একটা কিন্তু পজিটিভ আসিফ দিক ভাই বলে এই মনে করি। আপনার এই পাশাপাশি আরেকটা কথা কিন্তু সত্য, যেহেতু আমরা বাংলাদেশে আছি, আপনারা তো হয়তো গণমাধ্যম ছাড়া তো প্র্যাকটিক্যাল বিষয়টা তো আপনারা দেখতেছেন না। আমরা জানি যে যেকোনো, আমি ঢাকায় থাকি তো, যেকোনো এই যে এতদিন যাবত সরকার পরিবর্তনের পরে যে কয়টা আন্দোলন হয়েছে বা যে কয়টা বিশৃঙ্খলা হয়েছে, প্রত্যেকটার পিছনে কিন্তু আওয়ামী লীগের লোকজন একেবারে মানে প্রত্যক্ষভাবে জড়িত। মানে উস্কানিদাতা বলেন বা এগুলো সফল করার জন্য। তো ওরা যদি আওয়ামী লীগ যদি যেমন আমার কিন্তু ভাই চাকরি চলে গেছে সরকার পরিবর্তনের পরে, বুঝছেন? তো এখন আমি চাকরি পাইনি, নতুন কোনো চাকরি পাইনি। তারপরে কিন্তু আমি ওই আন্দোলনটাকে যৌক্তিক আন্দোলন মনে করি। এবং দেখেন যে ৫৬% এর মতো মুক্তিযোদ্ধার কোটা মনে হয় ছিল না কত পার্সেন্ট। আর বাকিগুলা কিন্তু ছিল দলীয় কোটা। অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু কোনো চাকরি বাকরি পেত না, সরকারি ৫৪% চাকরি। ছিল ভাই। হ্যাঁ, সাধারণ সরকারি মানে সাধারণ মানুষ কোনো সরকারি চাকরি পেত না। এটা তো তো এইজন্য পিওর ওই স্ক্যাম যে আন্দোলনটাকে এই যে কোনোভাবেই ইসের হ্যাঁ, মুক্তিযোদ্ধা কোটার ইয়েটা এটা তো পুরোটাই স্ক্যাম যে নিজেদের লোকজন ঢুকাবে এবং এগুলো তো বিক্রি পুরোটা হইতো না। ভাই। ওইখানে হ্যাঁ, হ্যাঁ, ওইখানে তো আছে। আর বাদ ভাই বাকি আপনার এমনি যে কয়টা কোটা ফাঁকা ছিল কোটা সেগুলো তো কোটা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু সার্টিফিকেট, চাকরি পাইত না। কোটার সার্টিফিকেট বিক্রি হইতো, বিক্রি দলের নেতারা বিক্রি করতো কোটা, মানে কে হচ্ছে কি আপনার ইয়ে মুক্তিযুদ্ধ এইটার সার্টিফিকেট বিক্রি করতো, তারা লিটারাল বিক্রি করতো। হ্যাঁ, আ এবং আমিও ধরেন যে বাদ বাকি আমিও যে আমিও কয়টা এটা জানি যে আমার এক মানে আত্মীয় আছে সে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কিনছে। পয়সা দিয়ে কিনছে। সে মুক্তিযুদ্ধের সময় কি কোথায় ছিল সেটা আমার ফ্যামিলি খুব ভালোভাবে জানে। কারণ আমার আ বাবাও সেই সময় ছিল এবং সে আমার বাবার আ যে মানে একটা গর্ত বানাইছিল সেই গর্তের ভিতরে সে পুরা মুক্তিযুদ্ধের পুরাটা সময় সেই গর্তের ভিতরে সে লুকায় ছিল। এটা আমাদের ফ্যামিলির সবাই জানে। সে গিয়ে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট কিনে সে এখন মুক্তিযোদ্ধা। মানে এরকম অসংখ্য ঘটনা আছে আওয়ামী লীগের সময় যে টাকা দিয়ে এগুলা কেনা। এই দুর্নীতি কইরে তো একেবারে শেষ করে দিছে একদম। যাই হোক ফারাজ ভাই তাইলে আপনি কি আরো আসিফ ভাই কিছুক্ষণ আপনার লাইভটা কাছে একটা করবেন? প্রশ্ন আছে একটা, ও আপনার কাছে একটা আচ্ছা। প্রশ্ন আসছে আসিফ ভাই লাস্ট একটা। আচ্ছা। হ্যাঁ, 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 অবশ্যই হবে, অবশ্যই হবে। চাকরি দেয়া হবে, সাথে একটা জার্মান বউ দেয়া হবে। আ এবং খুব মানে সুন্দরী একটা বউ দেয়া হবে এবং একটা বিরাট বড় একটা ফ্ল্যাট দেয়া হবে। সেই ফ্ল্যাটটার আনুমানিক দাম হইতে পারে মনে করেন €২,০০,০০০ আ ফ ফ্ল্যাটটা আবার সমুদ্রমুখী মানে সমুদ্রের দিকে মুখ করা।
এই জিনিসগুলা দেয়া হবে এবং একটা চাকরি, যে চাকরিতে মনে করেন বছরে ইনকাম হচ্ছে ১,২০,০০০ ইউরো। এটা দেয়া হবে নাস্তিক। ১,২০,০০০ ইউরো? বাইরে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, না ওকে। ১,২০,০০০ কাকে ইউরো। দেওয়া হবে তুমি? কাকে দেওয়া হবে? আ মানে 120K এটা কিন্তু খুব বেশি সেলারিও না, আবার এত জোরে হাইসেন না। কিন্তু এটা আরকি দেয়া হবে। পরে তো কি প্রমোশন করবো টমোশন আসিফ ভাই, গরিব গরিব মানুষ ভাই। এত ইউরোর কথা শুনলে মাঝে মাঝে মাথা মুথা নষ্ট হয়ে যায়। মান্থলি যদি এত ইউরো আসে। এটা ইনিশিয়ালি এটা দেয়া হবে। পরে আস্তে, আস্তে মানে ইনক্রিমেন্ট তো থাকবেই আরো বছরে। আছে। বছরে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট, এবং আর এটার সাথে একটা আছে মানে ক্রিসমাস বোনাস। ক্রিসমাস বোনাস তো এখানে দেওয়া হবে না, নাস্তিকীয় বোনাস দেওয়া হবে, সেটা বছর শেষে পাওয়া যাবে। হ্যাঁ? 13 মান্থের নাই স্যালারি বিজনেস পাবেন। বোনাস। হ্যাঁ, কিন্তু 13 মান্থ আসিফ ভাই স্যালারি। আপনার তো লাইভ ভিডিওতে যে পরিমাণ লাইক করে আর ভিউজ হয় সেগুলো দিয়ে তো আপনার সংসার চলার কথা না। তার মানে তো বোঝা যায় যে আপনি একটা চাকরি-বাকরি অন্য কিছু করেন। মানে অনেকে না এটা মনে ভাই, করে আরকি। যে না আপনি ভাই এইসব যে ভিডিও-টিডিও না, মোসাদ থেকে টাকা আসে, অনেক টাকা আসে। এগুলা দিয়ে চলে আরকি সংসার। আজকে শাকলস আছে। সেকেলটা তুলে আমি বাজারে যাবো একটু পরে দেখি। ঠিক আছে ফারাজ ভাই, আপনি তাইলে লাইভটা কন্টিনিউ করেন। আমি তাইলে বিদায় নেই। ওকে আসিফ ভাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওকে, জয় বাংলা। না, জয় বাংলা নিয়ে আমার আছে। জয় বাংলা শব্দটাকে যেভাবে করা হচ্ছে সেটা নিয়ে আমার আমার নিজস্ব মতামত আছে, যে জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান। এটাকে মানে কেন করা হচ্ছে এবং কেন এই জয় বাংলা স্লোগানের বিরুদ্ধে উঠে পড়ে নামছে এই সরকার, এটা নিয়েও এটা একটা তো আপনার আছে। ওই যে আরেকজন ইউটিউবার ভিডিওতে আমি বলছে আমি যে এটা এটাতে হচ্ছে খারাপ কিছু নিপীড়কের মনে করি না আসিফ ভাই। স্লোগান। যেটার সাথে জনতা নিপীড়কদের কানেক্ট করতে স্লোগান। পারে না, সেটা জাতীয় স্লোগান হওয়া আসলে উচিত না। আমি মনে করি বাংলাদেশের জাতীয় স্লোগান যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ভুয়া। ভুয়া, না, ভুয়া, না, ভুয়া, ভুয়া। বাংলাদেশের দ্যাট জাতীয় শুড বি বাংলাদেশের জাতীয় আল্লাহু আকবার, স্লোগান। আল্লাহু আকবার। কি বলেন? না, আল্লাহু না আকবার ভাই, হচ্ছে আপনি রাস্তাঘাটে আল্লাহু আকবার থেকে ভুয়া, ভুয়া বেশি শুনবেন। আই ওহ! থিংক ভুয়া শুড বি বাংলাদেশের জাতীয় স্লোগান। যেকোনো তো কিছুতেই ভুয়া, ভুয়া করে তারা। যেকোনো আমি কিছুতেই। এই যে জয় বাংলা এটা নিয়ে আমি একটা ভাবছি একটা গান বানাবো। মানে দিয়ে বা একটা গান বানাবো। দেখি কয়েকদিন পরে আমি আপলোড করব নে। আপলোড করে তারপরে করা যাবে নে। That would be very fascinating আসিফ ভাই। আসিফ ভাই তো আওয়ামী লীগের লোক। এই যে আসিফ ভাই আওয়ামী লীগের লোক দেখা গেল। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু আমি জয় বাংলার পক্ষে অবশ্যই। জয় বাংলা বাংলাদেশের একটা আ শিওর আসিফ ভাই, শিওর, এই যে শিওর, এই যে শিওর। এই যে এই যে আপনি আওয়ামী লীগের লোক। ভাই, আপনার সাথে দাঁড়ান, নেক্সট লাইভে আপনার সাথে তুমুল আরেকটা বিতর্ক হবে, যেন আমার ওই ভিডিওটা ১,০০,০০০ ভিউ হয়। আমি এই ব্যবস্থা করতেছি, রাখেন। নেক্সট লাইভে আপনার আবার সাথে একটা বলেন আসিফ ভাই, বিরাট জামাত শিবির জুজুর হয়, তাহলে আমরা ২ ঘন্টা এটা নিয়ে আলোচনা করবো। থ্যাংক বিরাট ইউ আসিফ ভাই ফাটাফাটি থাকার হবে জন্য। নেক্সট লাইভে। ৩ ঠিক আছে ঘন্টা ভাই, থাকার কথা ছিল, গেলাম। ১ ঘন্টা এক্সট্রা ছিলেন। থ্যাংক ইউ ঠিক ভেরি আছে। মাচ আসিফ ভাই। গুড নাইট সবাইকে। আমি গেলাম তাহলে। বাই, বাই। ওকে, ঠিক আছে। বাবু ভাই, আর কি কিছু বলবেন আপনি? না ভাই আর কিছু বলার নাই। ওকে, থ্যাংক ইউ বাবু ভাই যুক্ত থাকার জন্য। আচ্ছা। এবং বিজয় দিবসের শুভেচ্ছা again আপনাকে, অ্যান্ড জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আই গেস। টেক কেয়ার বাবু ভাই, ভালো থাকেন তাহলে। আচ্ছা। ওকে।